আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং বেশ বহাল তবিয়তে আছেন। সো আজকে যারা সামনে বিসিএস পরীক্ষা দিবেন বা ব্যাংক জব বা আদার গ্রেড 11 to 20 যে জবগুলো আছে, কিংবা যারা অ্যাডমিশন টেস্ট এইচএসসি 24-25 ব্যাচ বা যারা সেকেন্ড টাইম দিবা বলে সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের জন্য আজকে এই বেসিক সাধারণ জ্ঞান ক্লাস, এই একটা ক্লাসে মিনিমাম 4-5টা এমন টপিক যেগুলো কিনা মোস্ট হার্ড অ্যান্ড কনফিউজিং টপিক, আজকে সেগুলো কভার করাবো। যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু মানমন্দির কেন হলো, কোন জায়গায় হলো, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মকরক্রান্তি, কর্কক্রান্তির রেখা, এগুলো বুঝাবো। তারপর হচ্ছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই টপিকগুলো। তারপর সুন্দরবন আসলে কয়টা জেলার মধ্য দিয়ে আছে, কোনটা সঠিক, এগুলো অনেক অনেক জল্পনা কল্পনা আছে, আবার অনেকগুলো টপিক এরকম আছে। এবং আজকের এই ক্লাসটাতে যারা গতকাল জিএসটি পরীক্ষার রেজাল্টের পর ভেঙে পড়েছো, বিশেষ করে তোমাদের জন্য এই যে তোমার কি সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া উচিত কিনা, সেকেন্ড টাইম প্রস্তুতি নিলে তুমি কি চান্স পাবা কিনা বিশ্ববিদ্যালয়ে শিওর, সেজন্য তোমাদের 5টা পয়েন্ট ধরে কথাবার্তা বলবো। সো ভিডিওটা আজকে ক্লাসে কোনো একটা ফাঁকে একটু পরে কিন্তু এটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো। 5টা পয়েন্ট দেখে বলবো কিভাবে নিবা, কিভাবে নেওয়া উচিত। সো যারাই দেখছেন, যখনই দেখছেন সাধারণ জ্ঞানের এই টপিকগুলা, এই যে এই টপিকগুলো একদম ম্যাপ দেখে দেখে এগুলা বুঝে একদম দাগায় দাগায় বুঝাবো ইনশাল্লাহ। সো সবাই একটু, এই ক্লাসটা করার জন্য আমি অনেকদিন পর লাইভ ক্লাসে আসলাম। আপনারা যারা এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটা একদম ফ্রিতে পেতে চাও তোমরা, বা আপনারা এই পোস্টে একটা রিয়েক্ট দিতে হবে। সর্বপ্রথম কমেন্টে লিখতে হবে @highlight, একদম সবাই, আমার যাতে বলতে একটু দেরি না হয় সবার করতে। এই যে দিয়ে HIGHLIGHT দিয়ে দেন। আর ডেফিনেটলি এই পিডিএফটা পাইতে হইলে ডেফিনেটলি এই ক্লাসটা আপনার আইডিতে, বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জারে, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করতে থাকেন। শেয়ার করে শুধু আপনি আমাকে এই পেজে নক দিবেন, শেয়ার করে দেখাইতে হবে। এবং যত পারেন বন্ধু মেনশন দেন যারা কিনা এই সাধারণ জ্ঞানের এই টপিকগুলো ক্লাস লাগবে। সো সময় দিচ্ছি 1 মিনিট, কাইন্ডলি একটু পোস্টে একটা রিয়েক্ট করে দেন যারা করেননি এখনো। কমেন্টে @highlight লিখে ডেফিনেটলি যত পারেন আইডি শেয়ার করে জাস্ট ডান লিখে জানান। আজকে এই টপিকগুলো বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, তোমাদের জন্য আজকে এই ক্লাসটা একটা বিশেষ পরামর্শমূলক ক্লাস হবে। আমি মন খুলে কয়েকটা কথা বলবো, জিকে ক্লাসের ফাঁকে কিছু কথা বলবো যাতে তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে সহজ হয়ে যায়। কিভাবে নিবা, নেওয়া উচিত কিনা, এই 5টা পয়েন্ট ধরে কথা বলবো। সো একটু তোমাদের পাশাপাশি আমিও শেয়ার করে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। জাস্ট একটু আমাকে 1টা মিনিট সময় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কাইন্ডলি একটু পোস্টে একটা রিয়েক্ট করে দেন যারা লিখে। ওকে, অনেকদিন পরে আসলাম, দেখি সবাই কে কয়টা শেয়ার করছেন, ডান লিখে জানাচ্ছেন। আর কে কোন জেলা থেকে দেখছেন, কার এইচএসসি ব্যাচ কত, বা কেউ চাকরির জন্য দেখছেন কিনা একটু জানিয়ে দেন। আজকের একটা ক্লাসে সাধারণ জ্ঞানের প্রায় অনেকগুলো টপিকের কনফিউশন বা দূর করাবো, প্লাস এমসিকিউ সলভ করাবো ইনশাল্লাহ। ক্লিয়ার? সবাই একটু আমরা একটু নিজের জায়গা থেকে জাস্ট @highlight লিখে একটু শেয়ারটা করে দেই যদি ক্লাসটা ভালো লেগে থাকে। এবং যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার জন্য এই স্লাইডটা হবে তোমার জন্য একটা বড় নিয়ামক তোমার সেকেন্ডটা প্রস্তুতির জন্য। রাইট? ওকে, আমি আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিই, বাকিরাও একটু শেয়ারটা করে দেন। আর ডান লিখে জানেন। আর হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ অনেক তথ্য আছে, পিডিএফ পাইতে চাইলে ডেফিনেটলি আপনি এই ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমি আমার জায়গা থেকে শেয়ারটা করে দিয়েছি। এবার আমার পেজে যাব, জিকে ইউটিউব পেজে গিয়ে এই যে যথারীতি আপনাদের সাথে ক্লাসটা এনজয় করবো। আমিও এনজয় করবো, আমিও শিখবো ডেফিনেটলি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খাতা কলম নিয়ে বসবেন। এবং এই সাধারণ জ্ঞান ক্লাসটিতে আমরা প্রায় 5 থেকে 6টা টপিকের, যেগুলো একদম বেসিক সাধারণ জ্ঞান, প্লাস এগুলো হচ্ছে খুবই কনফিউজিং এবং কমনও পড়ার মতো টপিক। সো এখান থেকে একদম খালি হাতে যাবেন না, ডেফিনেটলি অনেক কিছু শিখাই ফেলবো এরকম না হোক, অন্তত আপনি খালি হাতে যাবেন না, এইটার প্রমিস আমি করতে পারছি। আচ্ছা, ওকে ওকে ওকে, চলেন শুরু করি একটা এমসিকিউ দিয়ে। এই একটা এমসিকিউ দিয়ে শুরু করি। এরকম করে আপনাদের আমি এমসিকিউ দিব, আপনারা উত্তর করার চেষ্টা করবেন, তারপর এটার ব্যাখ্যা প্লাস এটা নারী ভুরি যা আছে পোস্টমর্টেম করে ছাড়বো। প্রথম এমসিকিউটা একটু খেয়াল করেন, সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করা আন্তর্জাতিক রেখা কোনটি? মনে হয় সবাই পারবো, তারপরও দেখি কি অবস্থা। একটু সবাইটা উত্তর করি, তারপর দেখি সবার কি অবস্থা।
একটু দেখি। ওকে ওকে, সবাই একটু কমেন্ট করেন কারটা সঠিক উত্তর দেখি, তারপর এটা ব্যাখ্যা করবো আমরা ইনশাল্লাহ। এটা তো অনেক প্যাচ আছে, দেখাবো। হুম হুম হুম। আচ্ছা, কারা কারা সঠিক উত্তর দিতে পারলো হবে দেখি। সঠিক উত্তর কারা দিল এটা দেখার বিষয়। আর পোস্টে সবাই রিয়েক্ট দিয়ে ডেফিনেটলি ক্লাসটা আইডিতে শেয়ার করতে হবে। আজকে সর্বোচ্চ শেয়ার হইলে, সর্বোচ্চ মেনশন হইলে মেনশন দেন, যারা যাদের ক্লাসগুলো দরকার মেনশন দাও এখনই। সবাই সবাই প্রত্যেকে অন্তত দুইজন করে ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড, অন্তত দুইজন ফ্রেন্ড। ওকে আচ্ছা, সবাই বলতেছে যে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে হচ্ছে বা একটা কাল্পনিক রেখা, এই রেখাগুলো আসলে বাস্তব না। পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারিখ এবং বিভিন্ন দেশের অবস্থান, জলবায়ু, এমনকি বিভিন্ন দেশের কোন দেশের থেকে কোন দেশের দূরত্ব কত হবে, সময়ের পার্থক্য কত হবে, নানান ভৌগোলিক কারণ এবং গুরুত্বের কারণে, আন্তর্জাতিক কারণে এই রেখাগুলো আঁকা হয়েছে পৃথিবীর মাঝখানে। আমরা যদি একটা পৃথিবীর সামনে নিয়ে ফেলি, একটা পৃথিবীর সামনে নিয়ে ফেলি, আমরা দেখব যে এই পৃথিবীটা হচ্ছে প্রায় গোলাকার। এখন এই গোলাকার পৃথিবীতে উপর থেকে নিচে মানে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো, এগুলো দ্রাঘিমা রেখা, আর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো অক্ষরেখা বা অক্ষাংশ রেখা। সো এই যে রেখাগুলো দিয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা রেখা যেটা 23°5' উত্তর অক্ষাংশে অবস্থিত, সেটা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। সো ওই রেখাকে কি বলে এবং কোন রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে দেখি। বেশিরভাগই হচ্ছে ভুল উত্তর দিচ্ছেন, আমি যা দেখলাম। আজকে এটাও আমাদের কাজে লাগবে, গ্লোবটা আমাদের কাজে লাগবে, রাইট? গ্লোব যারা বুঝেন না ক্লাসটা দেখেন। আচ্ছা, মেনশন দিচ্ছেন সবাই। এখন সবাই উত্তর করতেছেন যে কর্কটক্রান্তি রেখা হবে। এখন এইখানে এটা অত্যন্ত সঠিক যে বাংলাদেশের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে, যার ইংলিশ নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। পরীক্ষা আসে যে কর্কটক্রান্তি রেখার ইংলিশ নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সার মানে কিন্তু ওই যে ক্যান্সার আমরা বলি আমাদের ক্যান্সার হয়েছে, এটার বাংলা মানে কিন্তু কর্কট রোগ। তাহলে ক্যান্সার মানে কর্কট রোগ, আপনি যা ভাবছেন তাই। সো এই টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। আমরা একটু ম্যাপে দেখব। এখন এটা হচ্ছে 23°5' উত্তর অক্ষাংশে অবস্থিত। অপোজিট দিকে আমি আপনাদের দেখাই, একটু দেখাই ম্যাপটা, একটু দেখেন, খেয়াল করেন। আচ্ছা, এটা পরে দেখাবো। অপর দিকে বাংলাদেশের উপর দিয়ে এই 90° পূর্ব দ্রাঘিমা রেখাও গিয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। আমি কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছি 90° পূর্ব দ্রাঘিমা রেখা। তার মানে আপনি যদি এই প্রশ্নের উত্তর করতে চান আপনাকে দুইটা অপশন বেছে নিতে হবে। একটা অপশন কর্কটক্রান্তি রেখা, কিংবা এখানে লেখা থাকতো টপিক অফ ক্যান্সার, কিংবা এখানে লেখা থাকতো 23°5' উত্তর অক্ষরেখা, যেটা হয়তো উত্তর হইতো। আরেকটা রেখা গিয়েছে 90° পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা অনেকে উত্তর করেন নাই। তাহলে কি আপনার উত্তরটা সঠিক? আপনার উত্তর ঢা ভুল। কেউ গ উত্তর করেছেন না, আমরা সবাই মুখস্থ জানি এই বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। আজকে এই বিষয়টারই এইটা পুরা A to Z আমরা জানার চেষ্টা করবো, রাইট? সো ক্লাসটা জমবে যখনই আপনাদের একটু সাপোর্ট আমি পাবো। ডেফিনেটলি সময় আছে 30 সেকেন্ড, পোস্টে একটা রিয়েক্ট দেন। আজকে বেশি বেশি শেয়ার হলে এই ক্লাসে কিন্তু স্লাইড অভাব নাই। এই দেখেন গুরুত্বপূর্ণ তথ্য, এইগুলো আপনি পুরা এগুলো সব পেয়ে যাবেন, ডেফিনেটলি সব পেয়ে যাবেন যদি এই ক্লাসটা আগামী 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ শেয়ার করে। আজকে শেয়ার দিলে PDF পেয়ে যাবা। আইডিতে শেয়ার দাও, সর্বোচ্চ মেনশন দাও ফ্রেন্ডদেরকে যারা আছে, রাইট? আচ্ছা, তাইলে এখন এই ব্যাপারটা আমরা একটু ম্যাপে দেখি। আন্তর্জাতিক রেখাও বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করা আন্তর্জাতিক রেখা হচ্ছে এই শেরপুর থেকে বরগুনা পর্যন্ত। বাংলাদেশের উত্তর দিকে, ম্যাপের উপর দিক কিন্তু উত্তর দিক, এই শেরপুর থেকে বরগুনা পর্যন্ত প্রায় 10 থেকে 11টা জেলার মধ্য দিয়ে এই যে রেখাটা গিয়েছে এটাকে দ্রাঘিমা রেখা বলে, এবং এটার এক্সাক্ট পয়েন্টটা হচ্ছে 90° পূর্ব দ্রাঘিমা রেখা। পূর্ব 90°, এগুলো একটু পরে বুঝাই দিচ্ছি। তাহলে এটাও গিয়েছে, তাহলে 90° পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে। আর অপোজিট দিকে এদিকে কুমিল্লা থেকে এদিকে চুয়াডাঙ্গা দিয়ে উপর দিয়ে প্রায় 10 থেকে 11টা জেলার মধ্যে দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা কিংবা ট্রপিক অফ ক্যান্সার। এগুলো একদম মুখস্থ জ্ঞান, এগুলো একদমই কাজে লাগবে না যদি না এইটার এই ম্যাপ দেখে পুরো ব্যাপারটা আমরা না বুঝি।
পুরো ব্যাপারটা আমরা না বুঝি, তাহলে আমি স্লাইডে দেখাই ফেলি, এই মুখস্থ করে কোনো লাভ নেই। অনেক শিক্ষার্থী যারা আছে বা অনেক বড় বড় চাকরি পরীক্ষার্থী যারা মুখস্থ করে ফেলেন, মুখস্থ করেন, অনেক দ্রুত মুখস্থ করে ফেলেন, কিন্তু কাজে লাগবে না যদি না আপনি এটার পুরো আসল ব্যাপারটা না জানেন। খেয়াল করেন আজকের ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, যারা সেকেন্ড টাইমার রয়েছে একটু ধৈর্য ধরে থাকো। সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কিনা, নিলে শিওর চান্স পাবা কিভাবে, এই 5টা টিপস নিয়ে তোমাদের সামনে কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট রে ভাই, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটু পুরা বিশ্ব মানচিত্রটা দেখি। এই মানচিত্রটা এরকম গোল হওয়ার কথা ছিল, যেহেতু আমি আমার এই স্লাইডে গোল দেখাতে পারলাম না, তাহলে এটাকে সমান্তরাল একটা পৃষ্ঠের মধ্যে আমি আঁকলাম বা আপনাদের দেখাইলাম। খেয়াল করেন যারা মানচিত্র দেখলে ভয় পান, তো এইটা হচ্ছে বাংলাদেশ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এটা বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটা বাংলাদেশ, এদিকে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, এদিকে হচ্ছে আপনার কি, এইদিকে আপনার দেখতে পাচ্ছেন এই যে কি বলে অ্যান্টার্কটিকা মহাদেশ। সো এইদিকে সুমাত্রা, জাভা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদিকে শ্রীলঙ্কা আছে। সো সব কিছু মিলে আমরা সব জানি এখানে বাংলাদেশ। তাহলে পৃথিবীতে আপনি খেয়াল করেন, পৃথিবীকে আমরা 2টা গোলার্ধে ভাগ করতে পারি। ধরেন এটা পৃথিবী, এই পৃথিবীর ঠিক মাঝখানে এই যে রেখাটা গিয়েছে, এটার ইংলিশ নাম হচ্ছে ইকুয়েটর বা মূল মধ্যরেখা, ঠিক আছে, মূল মধ্যরেখা বা বিষুব রেখা। খেয়াল করেন পৃথিবীর মাঝখানে যে অক্ষরেখাটি গিয়েছে এটাকে বলা হয় 0 ডিগ্রি অক্ষরেখা, মূল মধ্যরেখা বা বিষুব রেখা, আমি যাই বলি। এই মূল মধ্যরেখার উপরের সাইডটা উত্তর দিক না, এইটাকে বলা হয় উত্তর গোলার্ধ। তাহলে যদি আসে মূল মধ্যরেখার উপরের দিকটাকে কি বলে, উপরের গোলার্ধকে কি বলে, উত্তর গোলার্ধ। তো বাংলাদেশ দেখেন এই মূল মধ্যরেখার উপরে অবস্থিত, তাহলে বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে অবস্থিত। বাংলাদেশ এই যে উত্তর গোলার্ধে অবস্থিত নিঃসন্দেহে। আর এই মূল মধ্যরেখার নিচের যে অংশটা এটা দক্ষিণ ভাগ, এটা দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। তো এই উপরের সাইডটাকে বলা হয় আর্কটিক সার্কেল, উত্তর গোলার্ধ, আর এই নিচের সাইডটাকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল বা দক্ষিণ গোলার্ধ। তো বাংলাদেশের অবস্থান পৃথিবীর কোন গোলার্ধে, উত্তর গোলার্ধে। এখন উত্তর তো বুঝলাম, পৃথিবীকে আমরা আরো 2টা ভাগে ভাগ করতে পারি। যেমন এই যে সরু লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূল দ্রাঘিমা রেখা বা এটা হচ্ছে 0 ডিগ্রি মূল দ্রাঘিমা রেখা বা প্রাইম মেরিডিয়ান, এটার ইংলিশ নাম। এইটা থেকে পৃথিবীর সময় নির্ধারিত হয়। এবং এই দ্রাঘিমা রেখা যেই দেশের উপর দিয়ে গিয়েছে এটা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন, এখান থেকে কিন্তু পৃথিবীর সময় নির্ধারিত হয়। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের অবস্থান এই 0 ডিগ্রির উপরে উত্তর গোলার্ধে, এবং এই দ্রাঘিমা রেখার ডান পাশে যেই গোলার্ধ এটা হচ্ছে পূর্ব গোলার্ধ। এইদিকে পূর্ব হইলে এটার অপোজিটে পশ্চিম গোলার্ধ। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বাংলাদেশ দ্রাঘিমার দিক থেকে আমরা চিন্তা করলে এই পূর্ব গোলার্ধে আছে, আর অক্ষাংশের দিক থেকে চিন্তা করলে উত্তর গোলার্ধে আছে। তাহলে উত্তর পূর্ব দিকে আমাদের অবস্থান। পৃথিবীটাকে আমরা ভাগ করলে এই উত্তর আর এইটা হিসাব করলে পূর্ব দিকে, আমরা উত্তর পূর্ব দিকে অবস্থান। তাহলে এই ব্যাপারটাকে আমাদের মাঝখানে ক্লিয়ার হয়েছে কিনা, তাইলে এই রেখাটার নাম কি একটু সবাই কমেন্ট করেন। এই যে 0 ডিগ্রি যে রেখাটা, এই রেখাটার নাম কি, এটা একটু কমেন্ট করেন সবাই, আমি দেখতে চাই। এইবার খেয়াল করেন, আমি ওই যে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে একটু বুঝাচ্ছি, খেয়াল করেন। এখন এই যে মূল মধ্যরেখা, এটার আরেকটা নাম আছে, দেখি কেউ বলতে পারেন কিনা, দেখি। এই মূল মধ্যরেখার উপরে এই জায়গাটা আমি যদি এটাকে এক্স্যাক্টলি এখানে হওয়ার কথা ছিল, এই জায়গাটা এখানে হওয়ার কথা ছিল, এইখানে যেহেতু বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে এখানে হওয়ার কথা ছিল, এই যে এখান দিয়ে হওয়ার কথা ছিল। ধরেন আপনি এইটাই হচ্ছে আপনার গিয়েছে। দেখবেন, খেয়াল করবেন, এটা খুবই ইজি। এই মূল মধ্যরেখার উপরের দিকে 23 ডিগ্রি 5 মিনিট উপরের যে রেখাটা গিয়েছে এইটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার কিংবা কর্কট ক্রান্তি রেখা। তাহলে এইটাই কিন্তু বাংলাদেশের উপর দিয়ে এই যে গিয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিকে এটা কিন্তু গিয়েছে। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের উপর দিয়ে এইদিকে বাংলাদেশ হলে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এই 23 ডিগ্রি 5 মিনিট উত্তরে যে রেখা, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ক্লিয়ার? ঠিক এর অপোজিটে দক্ষিণ গোলার্ধে 23 ডিগ্রি 5 মিনিট দক্ষিণে যে রেখাটা, এইটাকে বলা হয় টপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখা। পরীক্ষা আসতে পারে যে মকরক্রান্তি রেখার অবস্থান 0 ডিগ্রি রেখা থেকে কতটুকু দক্ষিণে।
আবার আসতে পারে পরীক্ষায় ট্রপিক অফ ক্যান্সারের অবস্থান, কেউ কি লিখছেন ইকুয়েটর, বাংলা কেউ লিখতে পারে না, বিষুব রেখা। ট্রপিক অফ ক্যাপ্রিকনের অবস্থান 0 ডিগ্রি থেকে কতটুকু উত্তরে? তাহলে বাংলাদেশের উপর দিয়ে আমরা যদি চিন্তা করি এই 23.5 ডিগ্রি গিয়েছে এখানে, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। ক্লিয়ার? এটা কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত, রাইট। আরেকটা গিয়েছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আমরা তো এইটা বুঝলাম যে এইটা পূর্ব, এইটা পশ্চিম। বাংলাদেশের অবস্থান পূর্ব না, আর উপর থেকে নিচে এগুলো কি দ্রাঘিমা রেখা না, আর এইভাবে এগুলো কি অক্ষরেখা না? তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আমরা তো পূর্ব অবস্থিত, তাহলে এখান থেকে ঠিক কত ডিগ্রি পূর্বে আছে আমরা সেটা বের করতে হবে। এই যে বাংলাদেশের উপর দিয়ে দেখেন এই রেখাটা গেছে, এই যে এই রেখাটা, এই দাগটা দেখতে পাচ্ছেন, এই যে গিয়েছে না, এটা এখানে মিলেছে, এইটাই হচ্ছে 90 ডিগ্রি পূর্বে আছে পৃথিবীর। এই যে এখানে যদি আমি 0 ডিগ্রি ধরি, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এইদিকে এখানে 90 180, এই 180 360 ডিগ্রি পৃথিবী। ক্লিয়ার? আমরা কিন্তু এক্স্যাক্টলি এই 90 ডিগ্রি পূর্ব, এই যে দ্রাঘিমাটা, এইটা আমাদের উপর দিয়ে গিয়েছে। এই ব্যাপারটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা কিনা এইখানে আমি দেখিয়েছি যে এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে, শেরপুর থেকে বরগুনার উপর দিয়ে গিয়েছে, মোটামুটি পড়েছে ওই লেখাটা একদম। আর এই কর্কটক্রান্তি রেখা পড়েছে কুমিল্লা থেকে চুয়াডাঙ্গা, এই টপিক অফ ক্যান্সার। ক্লিয়ার? তাহলে টপিক অফ ক্যান্সার এর অপর নাম কি, কত ডিগ্রি উপরে আছে, টপিক অফ ক্যাপ্রিকন কত ডিগ্রি নিচে আছে, কোনটা কোন গোলার্ধ, এই ব্যাপারটা আমরা বুঝলাম। আস্তে আস্তে ডিপের দিকে যাব, খেয়াল করেন, পুরো ব্যাপারটা খেয়াল করেন, কারণ এটা না বুঝলে আপনি বঙ্গবন্ধু মানমন্দির এই টপিকটা বুঝবেন না। একটু পরে কিন্তু বঙ্গবন্ধু মানমন্দির ভাই ক্লাস যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট, এই পোস্টে একটা রিয়েক্ট দেন, যখনই দেখেন লাইভ রেকর্ড, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেন, আর একটা আইডিতে শেয়ার করেন। এই স্লাইডগুলো পাওয়ার জন্য যারা পিডিএফ পাইতে চান, ক্লাসের পর আমাকে জাস্ট শেয়ার করে দেখাইবেন আপনি কটা শেয়ার করছেন, আমার পেজে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে, আমি পিডিএফটা আপনাকে দিয়ে দিব, আপনি বাসায় বসে এটা নোট করে ফেলবেন। একটু আইডিতে শেয়ার করেন, বিভিন্ন পেজে গ্রুপে শেয়ার করে থাকেন, শেয়ার করে ডান লিখে জানাই দেন, খেয়াল করেন। এইবার পুরো ব্যাপারটা আমরা লিখিত হিসাবে জানি। টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি 5 মিনিট ডিগ্রি উত্তরে অক্ষরেখা টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা বলে। আমরা পড়েছি বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে কুমিল্লার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে, এটা আমরা দেখেছি। 23 ডিগ্রি 5 মিনিট দক্ষিণ অক্ষরেখা টপিক অফ ক্যাপ্রিকন বলে, যেটা আমরা দেখছি দক্ষিণে আছে। এটাকে টপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখা বলা হয়, বা দক্ষিণ বিষুব বলে। ওটা উত্তর বিষুব, এটা দক্ষিণ বিষুব রেখা বলে। ক্লিয়ার? এইবার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, যা আমরা জানলাম। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে, উপর থেকে নিচে অতিক্রম করেছে এই রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখার উত্তর দিকে অবস্থিত লম্ব রেখাকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে অবস্থিত লম্ব রেখাকে দক্ষিণ অংশ বলে। বাংলাদেশের উত্তর অক্ষাংশ অবস্থিত, এই যে বাংলাদেশের উত্তর অক্ষাংশ অবস্থিত, এটা আমরা জেনে গেছি, একটু আগে পড়ালাম, উত্তর গোলার্ধে উত্তর অক্ষাংশ অবস্থিত, রাইট? সো এই জিনিসটা আপাতত ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন, একদম সবাই পেয়ে যাবেন যারা শেয়ার করবেন আর মেনশন করবেন। এইবার একটু উত্তর করেন, বঙ্গবন্ধু মানমন্দিরটি কোথায় অবস্থিত? যারা আগের স্লাইডটা বুঝছেন তারা কিন্তু এই টপিকটা আইসা আরো ডিপে যাব, আমরা ডিপ ডাইভ করব। বঙ্গবন্ধু মানমন্দিরটি অবস্থান ঠিক কোথায়? 4টা অপশন উত্তর করেন। ফরিদপুর, কুমিল্লা, শেরপুর, চুয়াডাঙ্গা, 4টা অপশন আছে আমাদের কাছে। 4টা অপশনের মধ্যে আপনি উত্তর করেন, তারপর দেখেন এটা নিয়ে কত সুন্দর করে বোঝানো যায়। দেখি কারা। ওকে, সবাই একটু দেখি, একটু এটা উত্তর করেন। আচ্ছা, ওকে, শেয়ার মাত্র 16টা, আমি স্লাইড দিব না। প্লাস দেখি আজকে শেষ পর্যন্ত কটা ষোলো, আজকে শেয়ার হবে 100 থেকে 150 শেয়ার হলে পাবেন। দেখি, অর্পণ চৌধুরী লিখছে বিগ ফ্যান ভাইয়া। অর্পণের এই কমেন্টটাতে একটা রিয়েক্ট দিতে চাই, কারণ অর্পণ এইবার আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বি ইউনিট দুইটাই জয় করছে। অর্পণ তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখনো ভাইয়ের ক্লাস করতেছো। যাও চিল করো, এখন ক্লাস করা লাগবে না। যাই হোক, চট্টগ্রামের ছেলে, একদম খাঁটি ছেলে, ম্যাথজান খাওয়াও অর্পণ। আচ্ছা, এখন সবাই উত্তর করতেছেন যে বঙ্গবন্ধু মানমন্দিরটির অবস্থান হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়, এবং এই মানমন্দিরটা একটা ধান খেতে পড়েছে। এখন মানমন্দির কি, বঙ্গবন্ধু মানমন্দির কি, কাহিনীটা কি, এটা আমরা অনেকেই জানি না এই ব্যাপারটা।
দেখেন মান মন্দির মানে কোনো মন্দির না, পূজা করার মন্দির না। মান মন্দির মানে এমন একটা টাওয়ার, একটা উঁচু টাওয়ার, ওই যে বিভিন্ন সিম কোম্পানির টাওয়ার দেখেন না, বা বিভিন্ন ঢাকায় দেখবেন পানির উপরে টাওয়ার থাকে, এরকম একটা টাওয়ার গোলাকার, যেখান থেকে এই মহাকাশের বিভিন্ন চিত্র বা এই অ্যাস্ট্রোলজিক্যাল কাজগুলো করা হয়, পৃথিবীর উপর গবেষণা করা হয় বা বিশদভাবে এই মহাকাশ গবেষণা করা হয়, এটাকে মান মন্দির বলে। তো এরকম একটা প্রতিষ্ঠান এই ফরিদপুরের ভাঙা উপজেলার একটা ফসলি জমিতে কেন পড়লো? একটা পাকা জমির মধ্যে, এবং আপনারা জানেন এটা নিয়ে একটা আন্দোলনও হয়েছে। ওই যে জমিতে ফসলি বা ধান খেতে পড়েছে, তো যারা ওই ধান ক্ষেতের মালিক তাদেরকে বেশি টাকা দিয়া অন্য জায়গায় জমি দিয়ে দিছে, বলছে তোমরা অন্য জায়গায় যাও, আমরা এই জায়গায় কি করব, বঙ্গবন্ধু মান মন্দির করব। এত গুরুত্ব কেন, ওই পয়েন্টটি কেন করতে হবে? এটাকে একটু দূরে করতে পারতো না? এইটাও একটু পরে দেখাবো। এবং দেখা গেছে এটা আন্দোলন করেছে যে তারা জমির দাম আরো বাড়তি চায়। তো এইগুলো নিয়ে বেশ একটু আলোচনা হয়েছে কয়েক বছর আগে, আমরা জানি। এখন এই বঙ্গবন্ধু মান মন্দির এরকম একটা গবেষণা প্রতিষ্ঠান কেন ফরিদপুরের ঠিক ভাঙা উপজেলায় করতে হলো, এটা হচ্ছে আজকের আমাদের টপিক। খেয়াল করেন, আমি আপনাদের একটু বুঝাই, তারপর পুরো এটা ম্যাপ দেখায় আমরা পড়াবো। এটার একটা জিওগ্রাফিক্যাল এমন মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্পর্টেন্স আছে এই ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙারদিয়া গ্রামের। খেয়াল করেন, ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙারদিয়া গ্রাম ভৌগোলিকভাবে একটি বিশেষ স্থান। কি কারণে বিশেষ দেখব। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে আমরা কেই না চিনি, সেই বলছে, জাফর ইকবাল বলছে বঙ্গবন্ধু নামে একটি মান মন্দির প্রতিষ্ঠা হতে পারে। এর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে, এটা একটু আগের ঘটনা ছিল সেখান থেকে। এই মান মন্দিরটি একনেক অনুমোদন করে 1 জুন 2021 সালে। এটি বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবনের প্রতিষ্ঠান স্পারসো এর সহায়তায় তৈরি হবে। এর অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র। এই লাল দাগটা মাথায় রাখবেন, আসতে পারে যে বঙ্গবন্ধু মান মন্দিরের অপর নাম কি। এখন এইটাও বুঝলাম এটা ঠিক কোথায় আছে, ফরিদপুর ভাঙা উপজেলার ভাঙারদিয়া গ্রাম। কেউ এগুলো লিখতে হবে না, শুধু এই পিডিএফটা শেয়ার দিলে, পোস্টে রিয়েক্ট করে বন্ধুদেরকে প্রচুর মেনশন দিলে আমি জাস্ট দেখবো, আমার অ্যাডমিন দেখে আপনাদেরকে এই স্লাইডগুলো দিয়ে দিবে। আপনারা শুধু ক্লাসে মনোযোগটা দেন। এই যে বঙ্গবন্ধু মান মন্দির, এগুলোকে মান মন্দির বলে। এখান থেকে মহাকাশ গবেষণা করা হয় এবং দূর অনুধাবন করা হয়, টেলিস্কোপের সাহায্যে দেখা হয় কি কি হচ্ছে, রাইট। স্যাটেলাইট স্টেশনের মানে মতো কাজ করে, রাইট। সো এইটা এখন খেয়াল করেন, পুরা ব্যাপারটা যদি আমরা খেয়াল করি আমরা অবাক হয়ে যাব। পুরো ব্যাপারটা খেয়াল করি, ফরিদপুরের ভাঙা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ভাঙারদিয়া গ্রাম, এখানে ফরিদপুরে কেউ আছে কিনা আমি জানি না, গ্রামের ফসলি একটা মাঠে মানে ধান খেতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক বঙ্গবন্ধু মান মন্দির। একই কথা, এইবার পৃথিবীতে 3টি পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখা রয়েছে। পৃথিবীতে পূর্ব পশ্চিমে 3টা রেখা আছে, কাল্পনিক রেখা। আমরা যদি দেখি রেখাগুলা কি কি, রেখাগুলা কি কি দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এই যে সরি এই যে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, বিষুব রেখা। পৃথিবীতে একটু আগে আমরা দেখলাম না, কর্কটক্রান্তি, মকরক্রান্তি আর বিষুব রেখা, 3টা রেখা দেখলাম না। পৃথিবীতে এটা পূর্ব পশ্চিমে এরকম 3টা রেখা আছে, যা আমি একটু আগে দেখাইলাম। খেয়াল করো তাহলে বুঝবা। এই যে বিষুব রেখা, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, এই 3টা পৃথিবীতে রেখা আছে। এর পরের লাইনে আমরা যাই, এই 3টা রেখার পরে আবার এইভাবে আছে 3টা রেখা, খুবই গুরুত্বপূর্ণ রেখা। আবার এইভাবে দ্রাঘিমা রেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ 4টা। ক্লিয়ার? সেই 4টা রেখা কি কি? এই আছে 0 ডিগ্রি, আবার এই যে এদিকে যে লন্ডনের উপর দিয়ে গিয়েছে, এটা তো 0 ডিগ্রি না, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি আর 270 ডিগ্রি। এখন এই যে এইভাবে 4টা রেখা আর এইভাবে 3টা রেখা, এগুলো তো বিভিন্ন জায়গায় ক্রস করছে। তো তিনটা রেখা, এই যে 3টা রেখা আর 4টা রেখা যদি ক্রস করে তাহলে কয়টা বিন্দু হয়? 12টা বিন্দু হয় না? 3 4 12, 12টা জয়েন্ট হয় না? তুমি খেয়াল করো। এই যে আমি একটু দেখাই দিই, ধরলাম এইটা 0 ডিগ্রি রেখা। একটু সবাই এটা বুঝতে হবে, একদম গভীরভাবে এটা বুঝতে হবে, গভীরভাবে ম্যাপ বুঝবো আমরা খুবই মজায়, না বুঝলে আমি আবারও বুঝাবো। খেয়াল করো, এই যে এটা হচ্ছে বিষুব রেখা 0 ডিগ্রি, হ্যাঁ। এইটা হচ্ছে দেখো 23.5 ডিগ্রি রেখাটা যদি এখানে হয় কর্কটক্রান্তি রেখাটা, আর 23.5 যদি এখানে হয় মকরক্রান্তি রেখা, তাহলে এই দেখো খেয়াল করো, আমি এইটাকে তোমাদের বুঝার স্বার্থে দিলে আবার পয়েন্ট মিলবে না। আচ্ছা খেয়াল করো, ধরো এই একটা রেখা গিয়েছে পৃথিবীতে এইভাবে, এই 0 ডিগ্রি রেখা গিয়েছে, এটা তো আমরা দেখতেছি। আর একটা গিয়েছে মকরক্রান্তি রেখা, এইখানটা রেখা গিয়েছে, রাইট। তাহলে এই 3টা রেখা গিয়েছে, পৃথিবীর গুরুত্বপূর্ণ রেখা। আবার এই দিকে আছে এই যে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি এখানে গেছে, 90 ডিগ্রি এখানে, হ্যাঁ। আবার এই দিকে আসে তোমার 270 ডিগ্রি, 180 ডিগ্রি এখানে।
এখন এখানে তো 90 লেখা, 270 কিভাবে হয় এইটা আমাদের বুঝতে হবে। তাইলে এটাকে বুঝাই দিই। এই দিকে গেছে 3টা রেখা, এই দিকে আসছে 4টা রেখা। একটা হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এই রেখাটা 90 ডিগ্রি রেখা, আমি 270 কেন বললাম এটা আবার অনেকে বুঝবা না। খেয়াল করো, এইটা হচ্ছে পৃথিবী, রাইট? এই দেখো, আমি যদি ধরি এটা তো কি, এটা হচ্ছে তোমার লন্ডনের উপর দিয়ে 0 ডিগ্রি গিয়েছে। মূল যে দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি গিয়েছে, যেটা কিনা এইটা। এখানে যদি 0 ডিগ্রি যায়, এখানে যদি 0 ডিগ্রি যায়, খেয়াল করো তোমার এইদিকে যদি 0 ডিগ্রি যায়, আমি ধরতেছি এইদিকে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি। হ্যাঁ, এই পর্যন্ত এখান থেকে ঠিক এই সাইডটা হবে 180 ডিগ্রি। এই সাইডটা কত, এই 0 ডিগ্রি থেকে এই পর্যন্ত আমি যদি টানি, এটা 90 ডিগ্রি, আর এই শেষ হইলে এখানে 80 ডিগ্রি হয়, 180 ডিগ্রি। 180-র পরে আবার যদি এই অর্ধেক সাইডটা নেই, তাহলে কত, 270 ডিগ্রি না? এইটাই এক্স্যাক্টলি এই যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে? এখন এই 180 ডিগ্রি আর এই 180 ডিগ্রি কিন্তু মূলত একই রেখা। পৃথিবীটা তো গোল, এটা উল্টালে কিন্তু এক জায়গায় পড়বে। তাহলে এটা বুঝছো 270 ডিগ্রি কোনটা? আচ্ছা, একটু বুঝাই দিই, না বুঝলে আবার বুঝাবো। তাইলে দেখো, এই দেখো, খেয়াল করো, এই দিকে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মূল মধ্যরেখা, এইদিকে হচ্ছে মকরক্রান্তি রেখা। আবার 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি বা 270 ডিগ্রি, এইটা দাগ দেওয়া মানে এইটা দাগ দেওয়া সেম, এই দুটো একসাথেই, রাইট? তাহলে এইদিকে 3টা, এইদিকে 4টা, এই 3 আর 4-এ আমি তোমাদের দেখাই একটু এবার সাদা জায়গায়। দেখো, ধরো একটু খেয়াল করো, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে পুরা। আমি তো এখানে দেখালাম, এইদিকে হচ্ছে 3টা রেখা, এইদিকে হচ্ছে কয়টা রেখা, এইদিকে হচ্ছে 4টা রেখা। খেয়াল করো, 4টা রেখা, এই 3 আর 4 মোট কয়টা জায়গায় মিলছে? এই ওইদিকে 4টা, দিকে 3টা, 12টা জায়গা, 1টা জায়গা, 2টা জায়গা, 3টা জায়গা, 4টা জায়গা, 5টা জায়গা, 6টা জায়গা, 7টা জায়গা, 8টা জায়গা, 9টা, 10টা, 11টা, 12টা। এই যে 12টা জায়গায় মিলছে, এই 12টা জায়গার মধ্যে 10টাই পড়ছে বিভিন্ন সমুদ্রে, এই মিলনস্থলগুলা। 2টা পড়ছে ভূমিতে, একটা পড়ছে সাহারা মরুভূমিতে, আরেকটা বাংলাদেশে মাত্র। ওই সাহারা মরুভূমিতে কেউ যাইতে পারে না, কিন্তু বাংলাদেশে যেই পয়েন্টটা মিলছে সেই পয়েন্টটা, এই পয়েন্টটা পড়ছে বাংলাদেশের কোথায়? এই ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙারদিয়া গ্রামে। তাইলে আর এই পয়েন্টটা পড়ছিল তোমার সাহারা মরুভূমিতে, যেখানে কেউ যায় না। আর এই বাকি সকল পয়েন্টগুলো পড়ছে তোমার কোথায়? সমুদ্রে। তাহলে এমন একটা পয়েন্ট পৃথিবীর গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখার, যেটা বাংলাদেশে পড়েছে, যেটাতে মানুষ যাইতে পারে, ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙারদিয়া গ্রামের ওই ফসলি জমিতে। তাই ওইখানেই হবে এই বঙ্গবন্ধু মান মন্দির। এখন আমরা একটু ম্যাপে দেখি যে আসলেই ওই রেখাগুলো কোথায় কোথায় পড়েছে। দেখো, খেয়াল করো পয়েন্টগুলো একটু মিলাই দেখি, 12টা পয়েন্ট। এই জন্যই কিন্তু এই ফরিদপুরের ভাঙা উপজেলা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই যে আমি যদি প্রথমে এইটা নেই, এই যে এটা ফরিদপুরের ভাঙা উপজেলা ভাঙারদিয়ায় পড়েছে। হ্যাঁ, এইটা একটা পয়েন্ট, এইটা কিন্তু সমুদ্রে পড়েছে, বাদ, এটা বাদ, সমুদ্রে, এইটা সমুদ্রে, এটা কোথায়? সমুদ্রে না, এটাও বাদ। তারপর যদি আমরা 90 গেল, এবার 0-তে আসি। 0-তে এই দেখো, এটা সাহারা মরুভূমিতে পড়েছে, এটা ভূমিতে পড়েছে, বাট কেউ যাইতে পারে না। এর পরটা দেখো, এই যে এখানে মিলছে না, এটা কিন্তু এই যে সমুদ্রে দেখছো, এই দেখছো সমুদ্রে, আটলান্টিকে বাদ। তারপর দেখো এইটা কোথায় পড়ছে, এইটাও কিন্তু এই যে আটলান্টিকে বাদ। এইটা দেখো, এটা কোথায় পড়ছে, এইটাও কিন্তু এই যে এই দেখতে পাচ্ছ, এটা আটলান্টিকে বাদ। তারপরে এইগুলা দেখো, এগুলো একটু দেখো, খেয়াল করো, ঠিক আছে? এটা কিন্তু তোমার খেয়াল করলে এই দিকে পড়বে আরো 90 ডিগ্রি, এই বাদ পড়তেছে। তাহলে এই যে তোমরা যদি ম্যাপটা একটু দেখো, সবগুলা 12টা জায়গায় সেট করছে, 10টাই পড়ছে সমুদ্রে। আলহামদুলিল্লাহ, 2টা ভূমিতে, একটা সাহারা মরুভূমিতে, আর একটা বাংলাদেশের ফরিদপুরে ভাঙা উপজেলায়, যেটা কিনা আমাদের দেশে পড়ছে। তো এই কারণেই তোমার ওইটা কিন্তু কি, ওইখানে কিন্তু বঙ্গবন্ধু মান মন্দিরটা হচ্ছে, যেখান থেকে মহাকাশ গবেষণা করা হবে, ওইখানের আরো উন্নয়ন হবে। এবং যারা কিনা ওই ফরিদপুরের ভাঙায় আছে, তারা ভাবতেছে ওইখানে অনেক ধরনের পর্যটন কেন্দ্র হবে। ওনাদের সাক্ষাৎকারগুলো আমি কয়েকটা দেখলাম, ইউটিউবে দেখে নিও, ভালো লাগলো, সবাই দেখি খুশি। বাট কিছু মানুষ খুশি ছিল, যারা কিনা ওই জমিগুলো ছেড়ে দিতে হয়েছে, বাট তারা তাদের ন্যায্য জমি পাওয়ার জন্য আন্দোলন করছে। পাইছে কিনা সেই বিষয়ে আমি জানি না, হয়তো পাইছে। সরকার হয়তো ওদেরকে ন্যায্য জমি দিয়েই তারপর এটা করবে। এইবার বুঝছো কেন এখানে মানমন্দিরটা হলো। মানমন্দির হওয়ার পিছনে কারণটা, নেপথ্যে কারণটা আমরা কিন্তু বুঝলাম মোটামুটি। এইবার খেয়াল করো, এইবার আমরা বঙ্গবন্ধু মান মন্দির এবং বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র এই ব্যাপারটা বুঝবো। আচ্ছা,
ভালো ক্লাস কি ভালো লাগতেছে, ম্যাপ কি বুঝতেছো, কেন এই রেখাটা বাংলাদেশে পড়ছে, কোন কোন জায়গায় পড়ছে, একটু কি আমরা বুঝছি? একটু আমরা ডান লিখে জানাই, আমরা তারপর সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, আমরা একদম ভালো করে বুঝবো। একটু আমরা সবাই জানাই। আচ্ছা ভাই, আমার জানতে ইচ্ছে করে এই রেখাগুলো পৃথিবীর উপর আইকা দেয় না, এগুলো কাল্পনিক ধরে নিছে জাস্ট। পৃথিবীর উপর কিন্তু রেখাগুলো আঁকা নাই। পৃথিবীকে বুঝতে, রেখাগুলো বুঝতে, আবহাওয়া বুঝতে, পৃথিবীর অবস্থান বুঝতে, সময় বুঝতে, জোয়ার বাটা, নানান কারণ আছে, এই জন্য এগুলো আঁকা হয়েছে। না তুমি কোনটা কোন ডিগ্রিতে কত ডিগ্রিতে গেলে কোন দেশে পড়বে, কোন দেশ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে বিমান যাইতে পারবো, রকেট যাইতে পারবে কোন 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 অবস্থান দিয়া, অক্ষাংশ দ্রাঘিমাংশ কোন দেশে পড়ছে, ওটা অবস্থান কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, রাইট? আমরা কি বুঝেছি? আমরা বুঝেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই জিনিসটা অনেক সময় বিভিন্ন ভিডিওতে বইয়ে তুমি বুঝবা না কেন বঙ্গবন্ধু মানমন্দির এই জায়গায় হইলো, রাইট? আচ্ছা, এইবার বঙ্গবন্ধু মানমন্দিরের অবস্থান কি, অবস্থান কোথায়, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা চলে আসতে পারে। উদ্দেশ্য কি? পৃথিবী ও মহাশূন্য পর্যবেক্ষণ ও পরিমাপ গ্রহণ করার জন্য। এগুলা বাস্তবে হয় কিনা আমি জানি না, জাস্ট এমনি পড়ে গেলাম। বাস্তবে হইলে খুব ভালো কথা, আমরাও বিজ্ঞানী হয়ে যাব। বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র এখানেই হয়েছে, ধরো এখানে মান মন্দিরের মধ্যেই, এই সেম জায়গায় হাবি জাবি, এই গোড়ার ডিম, এগুলা মোটামুটি তোমাদের পরীক্ষা আসতে পারে, জাস্ট পড়ে নিও। তোমাকে যেহেতু মেইন ব্যাপারটা বুঝাই দিতে পারছি, এই হাবি জাবিও তুমি পারবা, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, এই ম্যাপটা বুঝছি, এই ম্যাপগুলো দিয়ে দিব, তোমরা বুঝে নিও। এইবার আমি কথা বলবো সেকেন্ড টাইমারদেরকে নিয়ে। সেকেন্ড টাইমার যারা আছো, কারা কারা আছো সামনে সেকেন্ড টাইম দিবা, এইবার হয় নাই একটু আওয়াজ দিও, আমার কাছে কোনো লজ্জা নাই ইনশাল্লাহ। আমি একটা কথাই বলবো, একজন সেকেন্ড টাইমার যদি জিত করে পড়ে, রাগ নিয়ে পড়ে, তাহলে সে যেই কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু সেকেন্ড না, সেকেন্ড টাইমার হয়ে শুধু সেকেন্ড না, সে ফার্স্টও হইতে পারবে যদি সে তার জিদটা রাখে, রাগটা রাখে, মানুষের কথাগুলোকে হজম করতে পারে। এটা হচ্ছে আমার একমাত্র কথা। এখন মেইন কথা, তুমি কি সেকেন্ড টাইম প্রস্তুতি নিবাটা কিভাবে, নেওয়া কি উচিত, নিলে কি তুমি শিওর চান্স পাবা কিনা, এবং তুমি ঠিক কিভাবে নিবা, এই জন্য আমি আজকের এই জায়গায় তোমাদের এই ছোট্ট 5টা টিপসের কথা বলবো। যারা এই 5টা টিপস একদম বেদ বাক্য মনে করে অ্যাপ্লাই করতে পারবা ইনশাল্লাহ, আজকে ডেটটা খাতায় ডায়েরিতে লিখে রাখো, তোমার চান্স হবে ইনশাল্লাহ। একবার ভুল করেছো, দ্বিতীয়বার হবে না। এখন তুমি সেকেন্ড টাইম দিবা কি দিবা না, দেওয়া উচিত কি উচিত না, এইটা আমি ভিডিওর পরে বলতেছি, বাট আমি পয়েন্টগুলো নিয়ে কথা বলি। তুমি যদি ডিসাইড করেই ফেলো, বা ডিসিশনের মধ্যে একটু একটু তোমার দুদুল্যমান অবস্থা, যে নিবো কি নিবো না, আমার এই পয়েন্টগুলো শোনার পর হয়তো তুমি নিবা। খেয়াল করো, আমার নাম্বার 1 পয়েন্ট, মন যা চায় তুমি তা করো। ভাই তোমার এই মুহূর্তে অনেকে বলবে, ভাই তুই ফার্স্ট টাইম পরীক্ষা দিছস, তোর মাথা অনেক বেশি ব্যথা, হেডেক নিছস, তোর আসলে থামা উচিত, একটু রিল্যাক্স কর, 10 দিন ট্যুরে যা, ঘুরে আয়। তোমার যদি মন চায় এটা না করতে, পড়তেই মন চায়, তুমি ডেফিনেটলি পড়া শুরু করো। কারণ এইচএসসি 24 ব্যাচের সাথে তো পরীক্ষা দিবা, ওদের এইচএসসি পরীক্ষা আছে আর বলতে গেলে 2 মাস। 2 মাসের পরে অ্যাডমিশন, সময় খুবই কম, তোমরা নিজেরাই জানো, সময় পাও নাই বলেই তো আজকে অঘটন ঘটাইছো। তাহলে তুমি কেন রিল্যাক্স করবা? আর রিল্যাক্স না করলে কি তুমি মানসিক প্রেসারে অসুস্থ হয়ে যাবা? তুমি তো এমনি ভাই আদমরা, তুমি কেন প্রিপারেশন নিবা না? তুমি ভাই এমনি হাইরা গেছো, এমনি আদমরা, তোমার উপর দিয়ে অনেক প্রেসার গেছে, তার উপর আবার কি প্রেসার? তোমার যদি মনে হয় না আমার আজকে ঠিক এখন থেকে পড়াশোনা করা উচিত, আমি আবার রুটিন করে পড়াশোনা করব, আমি হারবো না, আমার কাছে 6-7 মাস সময় আছে, আমি ঠিক এই 6-7 মাসকেই কাজে লাগাবো। তবে আমি অনেক সেকেন্ড টাইমারকে একটা ভুল করতে দেখছি, তারা ভাবে তাদের কাছে হাতে বই আছে, 6-7 মাস আছে, তারা কি করে একটা পড়া একদম মুখস্থ করে ফেলে, ভাবে একদম মুখস্থ। এই মেথডটা ভুল। মুখস্থ করার চেয়ে ওই পয়েন্টটা বা ওই পড়াটা তুমি বুঝে বুঝে পড়বা। এই সময় এসে খালি মুখস্থ করবা না, সময় আছে বলে মুখস্থ করে ফেলবা না, বুঝে বুঝে পড়বা। 2 নম্বর পয়েন্ট, খেয়াল করো, একদম স্টাডি সাপোর্টার। তোমার কোনো বন্ধু দরকার নাই, এই সময় তোমার বন্ধুরা তোমাকে গালি দিবে, বন্ধুরা অনেক এনজয় করবে, ফ্যামিলি সাপোর্ট নাও করতে পারে, অনেকের পাশের আন্টি আঙ্কেল সবাই মিলে হই হুল্লোড় করবে, তোমাকে একটু হিউমিলেশনে ফেলবে। ভাই এই মুহূর্তে তোমার কোনো বন্ধু দরকার নাই। তুমি লাইফ অফ পাই মুভিটা দেখছো, ওই লাইফ অফ পাই মুভিতে দেখবা যে ওই মুভির মেইন চরিত্র আর একটা বাঘ একটা নৌকার মধ্যে পড়ে যায় সাগরের মধ্যে। আস্তে আস্তে ওই বাঘ আর ওই মানুষটা বন্ধু হয়ে উঠে, কেউ কাউকে আক্রমণ করে না, কারণ সবাই কি পড়ছে, বিপদে পড়ছে। তাদের মেইন শত্রু এখন কিন্তু একে অপরকে খেয়ে ফেলে না, তাদের মেইন শত্রু হচ্ছে সমুদ্র। তাহলে এই সময়ে তুমি প্লাস আর কারা কারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, একমাত্র তারাই তোমাকে মেন্টাল সাপোর্ট দিবে, আর কেউ না। সবাই তোমাকে নিয়ে মজা নিবে, ব্যর্থদের পাশে কেউই নাই। তুমি খুঁজে বের করো কারা সেকেন্ড টাইম দিচ্ছে, তার স্ট্র্যাটেজি কি, সে কি কি পড়ছে, তোমার দুঃখের কথাগুলো তার কাছে শেয়ার করো।
মাঝে মধ্যে এরকম হয় না, আমরা যখন দুইজন বন্ধু একসাথে একটা বিষয়কে অপছন্দ করি, উড়াদুরা গালাগালি করি ওইটারে, এই একই বা সমমনা টাইপের বন্ধুদের সাথে তুমি স্টাডি একটা গ্রুপ তৈরি করো, ওদের সাথে দুঃখ শেয়ার করো, দুঃখ শেয়ার করলে কমে, খুশি আনন্দ শেয়ার করলে বাড়ে, আর দুঃখ শেয়ার করলে কিন্তু কমে। তাই এমন স্টাডি সাপোর্টার বের করো যে তোমার সেম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, মেডিকেলে সেম পরীক্ষা দিতে পারে বা গুচ্ছতে পরীক্ষা দিবে, তাকে তুমি ফাইন্ড আউট করো, তার সাথে তুমি স্টাডি শুরু করো, তাকে মনের কথাগুলো বলো। 3 নাম্বার, ফল্ট খুঁজে বের করো। ভাই ফার্স্ট টাইমে তুমি একটা বিষয় কি দেখছো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে সে দেখবা রাজশাহীতেও চান্স পাইছে, সে চট্টগ্রামে চান্স পাইছে, বিউপিতে চান্স পাইছে, দেখছো কিনা? আমার অসংখ্য পেট বেঁচে শিক্ষার্থী এরকম পাইছে। কেন পাইছে? কারণ তারা প্রস্তুতির এমন একটা লেভেল ক্রস করছে, ওই ভাগ্যের কারণে চান্স পায় এরকম তারা আর বিশ্বাসী না। তারা কি করছে, সবগুলোতে চান্স পাইছে। তারা কিভাবে পাইছে? তারা কি সবগুলোতে ভাগ্য বলে না, অ্যাডমিশনে ভাগ্য লাগে? তাদের কাছে তো ভাগ্য লাগে না, তারা সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। কেন? তাদের প্রস্তুতির একটা উচ্চ পর্যায়ে চলে গেছে। তোমার কাছে অনেক সময় আছে, তুমি কি ভুল করছিলা? 10 ঘন্টা পড়ার কথাকে 2 ঘন্টা পড়ছিলা, সেই ভুল থেকে বেরিয়ে আসো। তুমি টেক্সট বুক পড়ে যাও নাই, খালি এমসিকিউ সলভ করে গেছো, যেখানে চান্স পাও নাই, সেই ভুলটা বের করো। তুমি কি করছো, নিজে নিজে পড়ছো, সামান্য কিছু টাকার জন্য ভালো বই কিনো নাই, সেই ভুল থেকে বেরিয়ে আসো। তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কি করছো, রাবিতে চবিতে পরীক্ষা দাও নাই, শুধু গুচ্ছতে দিছো, বাকিগুলোতে হয় নাই, সেই ভুল থেকে বেরিয়ে আসো। তুমি কি করছো, পড়ার সময় ফোন টিপছো, রিলস দেখছো, সেই ভুল থেকে বেরিয়ে আসো। যদি মানসিকভাবে সেই ভুল থেকে বেরিয়ে এসে নতুন রুটিন করে, নতুন প্ল্যান করে তুমি যদি পড়তে পারো, তোমার সেকেন্ড টাইম 100% হবে, এবং যতগুলো বিশ্ববিদ্যালয় দিবা ততগুলো বিশ্ববিদ্যালয় হবে, আমি তোমাকে অ্যাসিওর করছি। নাম্বার 4 হচ্ছে তোমার কাছে 4 মাস 5 মাস সময় নাই। যখন তুমি ভাবো তোমার কাছে 4 মাস 5 মাস 6 মাস 10 মাস সময় আছে, তখনই তুমি গা ছাড়া ভাব হয়ে যায়। ভাই তোমার দরকার একটা মান্থ বেসড প্ল্যান, 1 মাসের প্ল্যান, 1 মাসের প্ল্যান দরকার। ওই 1 মাসের 30 দিনে তুমি ঠিক কি কি পড়বা, কি কি পড়বা, কোন টপিকগুলো পড়বা, এই সপ্তাহে কোন টপিক ভাগ করো, তুমি প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাও। তোমার মোটিভেশন কি জানো? তোমার মোটিভেশন হচ্ছে তোমার পিছনে যারা কথা বলে, তোমাকে অপমান করে, তোমাকে নিয়ে খোঁটা দেয়, তোমাকে দেখতে পারে না, এইটাকেই তুমি মোটিভেশন বানাও, শোককে শক্তিতে পরিণত করো। তুমি যদি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা বলে ভাই ফেলছো, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা দিনে রুটিন করে কাজে লাগাও। প্রত্যেকটা দিনে কাজে লাগাইলে ভাই এখান থেকে আমার ভিডিওটা যতজন দেখবি, একদিন তুই আমাকে মেসেজ দিবি, তুমি আমাকে মেসেজ দিবা, ভাইয়া আমি প্রথম হয়েছিলাম, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, ফোর্থ হয়েছি, 10th হয়েছি, 11th হয়েছি, কারণ আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাইছি। এখান থেকে এই ভিডিওটা যারা দেখছো সেখান থেকেই হবা। নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, থেমো না, চালিয়ে যাও। এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা একটু বড় হয়, হতাশা চলে আসে। সেকেন্ড টাইম প্রিপারেশন অনেকে নেয়, কিন্তু শেষ অবধি যারা টিকে থাকে তারা ভালো করে, অলরেডি তোমরা অনেক কিছু জানো, ফার্স্ট টাইম এদের থেকে অনেক বেশি এগিয়ে আসো। তোমার এখন শুধু একটাই চ্যালেঞ্জ, তোমার শুধু এখন একটাই বিপর্যয় হতে পারে, একটাই ব্রেকডাউন হতে পারে, যে তোমার মোটিভেশনটা হারিয়ে ফেলা। কোনো প্রবলেম নাই, আমি তোমাদের সাথে আছি। যাদের সেকেন্ড টাইমার যারা আমার ভিডিও দেখবা, একজন যদি দেখো, তুমি যদি কোনো মোটিভেশন না পাও, তোমার যদি কোনো মেন্টর দরকার হয়, গাইডলাইন দরকার হয়, তোমার যদি আমাকে প্রয়োজন হয়, তুমি শুধু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক দিবা, 01737767421। আমি একটা গ্রুপ খুলবো আলাদা, যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের সবাইকে 24/7 কলে, ফোনে, চ্যাটে মানসিক সাপোর্টটা আমি দিব। খেয়াল করবা, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অনেক শিক্ষার্থী ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তারা ভাবে যারা তাদের থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তারা হয়তো তার আগে বিসিএস ক্যাডার হয়ে যাবে। কিন্তু দেখা যায় বিশ্ববিদ্যালয়ে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পাশ করে আগে বেরিয়ে গিয়েছে, তারা অনেকেই বিসিএস ক্যাডার হতে পারে না বা ভালো ক্যাডার হতে পারে না। যে নবীন ছেলেটা পলিটিক্স করে নাই, পড়াশোনার মধ্যে ছিল, নিজের মধ্যে জেদ ছিল, সে দেখা গিয়েছে তার বড় ভাইয়ের আগে বিসিএস ক্যাডার হয়ে যায়, এবং তার বড় ভাই তারপরে বিসিএস ক্যাডার হইয়া একই পোস্টিং গিয়ে তার বস ডাকতে হয়। তাইলে তোমার আগে 1 বছর আগে যে আগায় গেল, সে অনেক বেশি আগায় গেল না? তোমার লাইফে যদি জেদ থাকে, তোমার কাছে এই একটা সুযোগ, এটা সেকেন্ড টাইম, এটা লাস্ট টাইম। সেকেন্ড টাইম দিয়ে আমি আবারও বলছি, জেদ রাখো, পড়াশোনা করো, তুমি আমার সাথে যোগাযোগ রাখো হোয়াটসঅ্যাপে, পড়াশোনাটা শুরু করো, আবার শুরু করো। তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেকেন্ড না, থার্ড না, ফার্স্ট হবা, আমার কথাটা মাথায় রেখো। একজন যদি ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা, ঠিক আছে? তুমি পারবা। নেওয়া উচিত কেন? তোমার যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা থাকে, প্রাইভেটে ভর্তি হয়ে যাও, দ্রুত সার্টিফিকেট নিয়ে বের হয়ে বিদেশ যাও, আইএলটিএস করো বা বিভিন্ন জায়গায় যাও। ল নিয়ে পড়ছে ল নাও, ইঞ্জিনিয়ারিং পড়ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালো করতে পারো, কোনো সমস্যা নেই টাকা থাকলে।
মেডিকেল মেডিকেল একটা লং চেরিস্ট ড্রিম, অনেক দিনের স্বপ্ন, তারা কিন্তু সেকেন্ড টাইম দেয়, তাদেরকে তো দিতেই হবে, দিবা তোমার মেডিকেলে পড়ার স্বপ্ন। আর যারা ভার্সিটিতে পড়ার স্বপ্ন, ভাই তোমার 1 বছর ওয়েস্ট করাটা অনেক রিস্ক হয়ে যায়, তুমি এমনভাবে পড়ো অন্য একটা জায়গায় ভর্তি হয়ে, যাতে তোমার এই এই শব্দটা তোমার সাথে অ্যাড হয়, অন্তত টপ 100-এ থাকো, ভালো বিষয় নিয়ে পড়তে পারো, তুমি পারবা ইনশাল্লাহ। তোমার উপর আমার এই আস্থা আছে, এই আস্থা আছে ইনশাল্লাহ। ক্লিয়ার? ডান? পারবা? জাস্ট আমাকে লিখে জানাও যে তুমি পারবা। তুমি কি পারবা কিনা আমাকে লিখে জানাও, আমি তোমার সাথে আছি ইনশাল্লাহ। পারবা কিনা জানাও, আমার আর বলার কিছু নাই। এর মাঝখানে অনেক কিছু তোমার জানা থাকতে পারে, অনেক বিষয়, কোন বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবা, কি কি জানবা, কি কি দরকার, কোন বই কিভাবে শুরু করবা, এই নিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সেই বিষয়ে আরো বিস্তারিত বলবো। এখানে যা বলার ততটুকু বললাম, জাস্ট তোমাকে শুরু করার জন্য, বাকি সব বিষয়ের উপর আমি নজর রাখবো ইনশাল্লাহ। রাইট? সেকেন্ড টাইমের জন্য আমি এই কাজটা করবো ইনশাল্লাহ। এইবার আচ্ছা, এইবার আমার এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা নিয়ে আমি এখন বলবো না, আজকে ক্লাসের শেষে এটা নিয়ে কথা বলবো। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সাধারণ জ্ঞানে প্রিপারেশন নিতে চাও, সেকেন্ড টাইম হোক, সেকেন্ড টাইম মেডিকেল, বিভিন্ন ভার্সিটি গুচ্ছ হোক, 24-25 ব্যাচ এসএসসি কারা আছে একটু জানাও, তোমাদের জন্য এই কোর্সটা রয়েছে। অলরেডি 400-450 স্টুডেন্ট হয়ে গেছে, আর 50 জন মাত্র 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এরপরে দেরি করবা, তোমার লাগবে 2000 টাকার উপরে, এখন কিন্তু কম আছে। এটাতে ভর্তি হইতে ওই সেম নাম্বারটাতে তুমি খালি হোয়াটসঅ্যাপে নক দাও, এটা নিয়ে পরে কথা বলবো, এটা বলার সময় নাই, আমি আগে পড়াই তোমাদের। তোমরা একটু আমাকে উত্তর করো, যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়? যখন এই সূর্য এই পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, সেটাকে কি বলে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা। উত্তর করো, এটা নিয়ে অনেক কনফিউশন, দেখো 1 সেকেন্ডে দূর করে দিই তোমাদের। আজকের টপিকটা হচ্ছে মোস্ট হার্ড অ্যান্ড কনফিউজিং টপিক, দূর করাচ্ছি বেসিক সাধারণ জ্ঞানের মধ্য থেকে ইনশাল্লাহ। ওকে, সবাই একটু এই প্রশ্নের উত্তরটা করে দাও, তারপর দেখো আমরা কি করি। একটু উত্তর করে দাও দেখি, একটু সবাই উত্তর করে দাও এই প্রশ্নের, তারপর আমরা পুরো এই কনফিউশনটা দূর করাবো ইনশাল্লাহ। ওকে, কি হবে এটা? কি হবে দেখি এই উত্তরটা কি হবে, দেখি কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতেছো দেখি। তোমরা আমাকে সাপোর্ট দিও, ক্লাসগুলো নিয়মিত কইরো, যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আর এইটাই, আর কিছু না। আর চাকরি পরীক্ষার্থীদের জন্য সামনে সুবিধা আছে, অনেক সুখবর আছে, সেগুলো নিয়েও আসবো, বলবো, সমস্যা নেই। যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন কি হয় দেখি কি হয়। আচ্ছা দেখো, তোমরা যারা সূর্যগ্রহণ লিখছো তাদের উত্তরটা সঠিক, তখন হয় সূর্যগ্রহণ। বাট এমনিতে এটা শুনতে মনে হয় যে এটা পৃথিবী গ্রহণ হওয়া উচিত। এই পুরো ব্যাপারটা আমরা এখন 1 সেকেন্ডে বুঝবো, 1 সেকেন্ডে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বুঝতে শুধু 1 সেকেন্ড লাগে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, এটা এখান থেকে হাজার প্রশ্ন হয়। খেয়াল করো, সূর্য, পৃথিবী, চাঁদ, এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ক্লিয়ার? আবার পৃথিবীর উপগ্রহ এই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে এই পৃথিবীটা সূর্যের চারদিকে এভাবে ঘুরতেছে, ক্লিয়ার? আবার ঘোরার পাশাপাশি আমাদের এই চাঁদটাও আমাদের পৃথিবীর পাশাপাশি ঘুরতেছে, তো দুইটাই ঘুরতেছে। এই যে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে এই পৃথিবীর পরে যখন অবস্থান করে, তখন অবশ্যই এই পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে, সূর্যের ছায়া পৃথিবীর উপর পড়ে না। সূর্যের ছায়া পৃথিবীর উপর পড়ে, আর পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে, চাঁদ ঢেকে যায়। পৃথিবী যেহেতু বড়, ছায়াটা বড়, চাঁদ কি হয়, পুরোপুরিভাবে ঢেকে যায়। এই বেশি অন্ধকার হয় এই রেখাটাতে, আর হালকা অন্ধকার হয় এই রেখাটাতে। এই যে সূর্যের এবং পৃথিবীর পরে এই যে চলে আসে, এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। চাঁদকে দেখা যায় না, এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। এরপর আমরা আবার কি জানি, পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরতেছে, ঘুরে তো আবার সামনের দিকেও আসে। তাহলে এই যে সূর্যের আলো চাঁদের উপর পড়ার কারণে, চাঁদ তো ছোট, এর ছায়াটাও ছোট হবে। পৃথিবীর ছোট্ট একটা অংশে, এই যে তীব্রভাবে ছোট্ট অংশে কম
বেশি অন্ধকার হয়, আর আর বাকি সাইডের অংশে একটু একটু কম অন্ধকার হয়, আর এই মাঝখানে হয় বেশি অন্ধকার, এইটাকে বলা হয় সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ মানে সূর্য, চাঁদ, পৃথিবী, পৃথিবীর জায়গায় ছায়া পড়ে। আর চন্দ্রগ্রহণ মানে সূর্য, পৃথিবী, চাঁদ। চন্দ্রগ্রহণে চন্দ্রকে দেখা যায় না, আর সূর্যগ্রহণে কি হয়, চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পরীক্ষায় নানানভাবে প্রশ্ন আসতে পারে। কিভাবে আসতে পারে? সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়ে মাঝখানে কে থাকে? সূর্যগ্রহণের সময় মাঝখানে কে থাকে? চন্দ্রগ্রহণের সময় মাঝখানে কে থাকে? সূর্যগ্রহণ হয় কোন তিথিতে? চন্দ্রগ্রহণ হয় কোন তিথিতে? সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, আর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। এখন যদি আমরা 7 থেকে 8টা প্রশ্ন সলভ করে ফেলি, তাহলে এই টপিক বোঝা আমাদের আর জল ভাত। আজকের পরে আমার ভিডিও যতজন দেখবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে 1 নাম্বার আসলে অন্তত আমি একদম হলক করে বলতে পারি আপনি উত্তর করতে পারবেন, আপনি যদি এইটা উত্তর করেন। দ্য ওয়ার্ড সোলার ইজ রিলেটেড টু, সোলার মানে সান, সোলার মানে সূর্য বা সূর্যীয় ব্যাপারটা বোঝায়, তাহলে এটা হবে খ উত্তর, সান। আবার দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, ইংলিশে এভাবে আসবে না, এগুলো বিউপিতে আসে। লুনার মানে চাঁদ বা চন্দ্রগ্রহণের সাথে জড়িত, এটা হবে কি মুন। তাহলে সোলার হবে সান, লুনার হবে মুন, এটা আমাদের ক্লিয়ার। এর পরের 2টা প্রশ্ন আপনারা একটু উত্তর করেন, কারণ এগুলো 23তম বিসিএসে আসছে। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে কি হয়, আর সূর্যগ্রহণের সময় কোনটি মাঝে অবস্থান করে? আমি একটু আগে বলছি না কি টাইপের প্রশ্ন হইতে পারে, হইছে, এগুলো একটু আমরা দেখে ফেলি। আমরা যদি এগুলো দেখে ফেলি, উত্তর করতে পারি, আমাদের এই টপিকে আর কোনো কনফিউশন থাকবে না। বহু শিক্ষার্থী আমরা দেখি, বহু চাকরি পরীক্ষার্থী আমরা দেখি এই গুলায় ফেলে, ভাই চন্দ্রগ্রহণ মানে, চন্দ্রগ্রহণ ইজি, চাঁদকে দেখা যাবে না, মাঝখানে পৃথিবী এসে পড়ে। হ্যাঁ, পৃথিবী বড়, ছায়াটা বড় হবে, চাঁদ পুরো ঢেকে ফেলে, ক্লিয়ার। চাঁদ দেখা যায় না, চাঁদ দেখা যায় না। সূর্য সবসময় সাইডে থাকে। সূর্য, পৃথিবী, চাঁদ, চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ কি? সূর্য, চাঁদ, পৃথিবী। চাঁদ ছোট, তাহলে ছায়াটাও ছোট, পৃথিবীর কোনো একটা ছোট জায়গায় ছায়াটা পড়ে, এবং প্রথম যেহেতু লম্বা ছায়াটা, তীক্ষ্ণ ছায়াটা একটা জায়গায় পড়ে, আর সাইডে একটু কম ছায়া পড়ে। এইটাই ইজি ব্যাপার। এই ব্যাপারটা আমরা নানানভাবে উল্টায় পুল্টা এখন প্রশ্নের মাধ্যমে কনফিউশন দূর করব। এটা কি হবে? এটা কি হবে? দেখি দেখি দেখি, এটা কি হবে? এটা কি হবে? একটু আমরা উত্তর করি, এটা কি হবে? আচ্ছা, সবাই একটু উত্তর করে দেই। ওকে, আচ্ছা, 3-এর ক 4-এর খ বলতেছো, সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে হয়, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসলে সেটা তো কি হয়? সেটা হয় সূর্যগ্রহণ। উত্তর হবে খ, উত্তর হবে খ। আর সূর্যগ্রহণের সময় কি হয়? কোনটি মাঝে অবস্থান করে? সূর্যগ্রহণটা কখন হয়? সূর্যগ্রহণ হয় সূর্য, চাঁদ, পৃথিবী। তাহলে চাঁদ মাঝে অবস্থান করে, এটা হবে চন্দ্র বা চাঁদ মাঝে অবস্থান করে, এটা হবে এই যে এটা খ নাম্বার সঠিক উত্তর। 4-এর হবে খ, 4-এর হবে খ, কোনো সন্দেহ নাই, 4-এর খ উত্তর সঠিক যারা দিয়েছো। এইবার 5 নাম্বার উত্তর করো, চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে কখন? চন্দ্র সূর্য এক পাশে অবস্থান করে, চাঁদ আর সূর্য পাশাপাশি থাকে। দেখি এখন, চাঁদ আর সূর্য পাশাপাশি থাকে কখন? যখন সূর্যগ্রহণ হয়, আর সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে। আমি তো বললাম, তাহলে এটা হবে কোথায়? অমাবস্যা তিথিতে। প্রশ্ন কত ঘুরে আসে তাই জানতে হবে। সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে, তাহলে এটা হচ্ছে সূর্য, এটা চন্দ্র, এই পৃথিবীর এক পাশে অবস্থান করে কখন? যখন কিনা হয় সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণটা হয় এই অমাবস্যা তিথিতে, তাহলে গ নাম্বার উত্তর সঠিক। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে, যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা বুঝবো ইনশাল্লাহ, আমরা কনফিডেন্টলি বুঝবো। আজকে একবার বুঝবো। এই স্লাইডগুলো যারা শেয়ার করে দিবেন, ক্লাসগুলো পিডিএফটা পেয়ে যাবা, শেয়ার করে ডান দিকে জানাও। আর আমার আমার ফেসবুক পেজে বা নাম্বারে হোয়াটসঅ্যাপে বললে আমি এই স্লাইডটা দিয়ে দিব, নাহলে পাবা না, একজনও পাবা না। এরপর 6 নাম্বার প্রশ্ন, সূর্যগ্রহণ ঘটে যখন কি হয়? সূর্যগ্রহণ ঘটে যখন কি হয়? যখন চাঁদ
সূর্যগ্রহণ মানে কি আমরা একটু এঁকে ফেলি। সূর্যগ্রহণ মানে সূর্য থাকে, চাঁদ থাকে, পৃথিবী থাকে। এটা পৃথিবী, এটা চন্দ্র, এটা হচ্ছে সূর্য। এইবার আমরা একটু মনে মনে কিন্তু এটা আইকা ফেললে কিন্তু এই লেখাগুলো বুঝতে কঠিন হয়, এই চিত্র দেখলে আমাদের সহজ লাগে, তাই না? সূর্য, চাঁদ, পৃথিবী, তখন সূর্যগ্রহণ হয়। এখন সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থান করে, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। হ্যাঁ, চাঁদ ও পৃথিবী, রাইট। এইবার চাঁদ, সূর্য, পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে থাকে। ঠিক আছে, এখন কোনটা হবে? এখানে খুবই 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 কনফিউজিং, এটা খুবই কনফিউজিং। দেখি কারা বুঝতে পারেন, আমি একটা চিত্র এঁকে দিলাম, যদি বুঝতে পারেন তাহলে ইজি। মুসান্না, দেখি কারা বুঝতে পারেন। দেখি কারা বুঝতে পারেন। সূর্যগ্রহণ কখন ঘটে? চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলেই ঘটে নাকি? চাঁদ আর সূর্য থাকলে হয়ে যায় নাকি আরো কিছু থাকতে হয়? পৃথিবীও থাকতে হয় নাকি? কি কিছু থাকতে হয়? চাঁদ পৃথিবী এক সরলরেখায় থাকে, শুধু চাঁদ পৃথিবী থাকলেই হবে? পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে থাকে। দেখি কারা উত্তর দিতে পারেন, দেখি 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 কারা উত্তর দিতে পারেন। একটু সবাই আমরা উত্তরটা করে দেই, দেখি। আচ্ছা, একটু উত্তরটা করে দেই, আমরা একটু উত্তরটা করে দেই, সবাই মিলে উত্তরটা করে দেই। ওকে 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 ওকে, কারা কারা সঠিক উত্তর দিলে? এই তো, ওকে ওকে ওকে। দেখো কি হবে এটা, এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই উত্তর করছে গ। হ্যাঁ, একই সরলরেখায় থাকে তাইলে হয়। 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নের উত্তর করো। যারা সেকেন্ড টাইমার, তুমি আজকে থেকে শুরু করতে পারো, আজকে থেকে শুরু করতে পারো, তোমার বসে থাকার সময় নাই। 24-এ অ্যাডমিশন, বেশি দিন নাই, দেখতে দেখতে চলে যাবে। ঠিক আছে, দেখতে দেখতে চলে যাবে। যখন সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবী চলে আসে, সেটা কি হয়? আমি কিন্তু নানানভাবে ঘুরে প্রশ্ন করতেছি যাতে তোমাদের এই বিষয়টা কনফিউশন দূর হয়ে যায়, তুমি উত্তর করতে পারো। আমার পেইড ব্যাচে যারা আসো, ডেফিনেটলি তোমরা জানো আমি ক্লাসের পরে কিন্তু এইভাবেই সলভ করাই, এমসিকিউ দেই, তোমাদের সলভ করাই দিই। পেইড ব্যাচে যারা নাই, অ্যাড হয়ে যায়, ডিসকাউন্ট শেষ হয়ে গেলে পরে ম্যামে করে কান্না কান্না করেও তুমি ডিসকাউন্ট পাবা না। আর্থিক সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, কোনো প্রবলেম নেই, বাট তোমার ডেফিনেটলি বোঝা উচিত। ওকে, এটা কি হবে? এটা কি হবে? সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী চলে আসে, এই সূর্য এই চন্দ্র মাঝখানে পৃথিবী এলে চাঁদের উপর সবটা ছায়া ঢাকা যায়, এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। কারা কারা উত্তর করছে? অনেকে, রাহাত, শাকিল, এই যে ভুল করছে, সুমাইয়া ভুল করছে। বাহ মাশাআল্লাহ, তোমরা তোমরা যে কি করো, আহা খুব কষ্ট লাগে, খুবই 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 কষ্ট পাইলাম। ওকে, তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি, এটা চন্দ্রগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে। আচ্ছা, লুনার এক্লিপস অকার্স অন, এটা 34তম বিসিএসে আসে। মানে চন্দ্রগ্রহণ কখন হয়? এটা হয় পূর্ণিমা তিথিতে, রাইট? আমি বলেছি। আর পূর্ণিমা তিথি মানে ফুল মুন ডে, আ ফুল মুন ডে, আ ফুল মুন ডে, আ ফুল মুন ডে। তাহলে এটা উত্তর হবে খ। তাহলে এ যাবৎকালে এইখান থেকে যত প্রশ্ন আসিতে পারে, তোমার কনফিউশন হতে পারে, সব কিছু আমরা দূর করলাম। বলো আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। ডান, ওকে। এইবার চন্দ্রগ্রহণের সময় কি হয় দেখি, একটু উত্তর করো সবাই। চন্দ্রগ্রহণের সময় কি হয়? পৃথিবী সূর্য চন্দ্রের মাঝে অবস্থান করে। দেখো, চলে না? হ্যাঁ, চন্দ্রগ্রহণের সময় কি হয়? পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে, চন্দ্র সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে, সূর্য চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে, পৃথিবী ও চন্দ্র সোজাসুজি অবস্থান করে। এখানে একটু কনফিউশন আছে বা উত্তরের মধ্যে হয়তো ভুল আছে। চন্দ্রগ্রহণের সময় কি হয় আমরা সবাই জানি, এটা নিয়ে আর বলার কিছু নাই। আচ্ছা, এইবার এই টপিক শেষ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা?
এটা অনেক কনফিউজিং। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? দেখি কেউ বলতে পারো কিনা। 4টা অপশন, খুব বুঝা উত্তর করো, না বুঝা কি উত্তর করো না বুঝা উত্তর করলেই ভুল উত্তর হবে। দেখি 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 কারা উত্তর করতে পারো। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? 4টা অপশনে আবার বাংলাদেশে আছে, সুন্দরবন, গাঙ্গেয় বদ্বীপ, ভোলা। এই 4টা অপশন না এই প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যায়। 4টা অপশনেরই এটার সাথে একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক দুঃসম্পর্ক সবই আছে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? কারা উত্তর করলো? হ্যাঁ, কেউ ভোলা লিখতেছে, একদমই উত্তর ভুল। সুন্দরবন যারা লিখতেছ, আবার কেউ বাংলাদেশও লিখতেছ। উরে ভাই রে ভাই 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 সেরা। কারা কারা আবার বাংলাদেশ লিখতেছ আমি সলভ করে দিই। ওকে, যারা সেকেন্ড টাইমার সাধারণ জ্ঞানের ফুল প্রিপারেশন নিতে চাও সকল বিশ্ববিদ্যালয়ের, একদিন অ্যাডমিশনের শেষ অবধি থাকতে চাও, এই 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 লাইভের দেখো পিন পোস্টে আমি পিন করে দিয়েছি, তারা দেখো তোমাদের কোর্সের ডিটেলস দেখে নাও। আর যারা এইসি 24, 25, 26 জিকে একদম A to Z প্রিপারেশন নিতে চাও, একবার টাকা পে করে অ্যাডমিশন সবাই, আর কোনো কোর্স লাগবে না, তোমাদের কোর্সের ডিটেলসটাও দেখো আমি 3বার এখানে কমেন্ট করে দিয়েছি, এগুলো দেখে নিও, তোমরা কোর্সের ডিটেলস পেয়ে যাবা, অথবা আমাকে নক দিলেও পেয়ে যাবা হোয়াটসঅ্যাপে কিংবা হচ্ছে আমার পেজে। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা হয় সুন্দরবনকে, আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কিন্তু বাংলাদেশ। আবার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যে বাংলাদেশ, এটার অপর নাম হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। আর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। তাহলে এই দ্বীপ শব্দের সাথে 4টাও জড়িত। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই যে বাংলাদেশ, এটার অপর নাম গাঙ্গেয় বদ্বীপও হতে পারে, কারণ গঙ্গা নদীর সাথে জড়িত আছে। আর বাংলাদেশের একমাত্র দ্বীপের রানী, একমাত্র দ্বীপ জেলা, যে জেলাটা কিনা একদম আলাদা আছে, বঙ্গোপসাগরের উপর সাইডটা কিন্তু আলাদা আছে, আলাদা করে আছে, দ্বীপ জেলা ভোলা। আমি গিয়েছি কয়দিন আগে। তাই এই 4টাও কিন্তু খুবই জড়িত। আমরা যদি এক সেকেন্ডে যদি এই 1, 2, 3, 4, 5 এই 5টা ইনফরমেশন আমাদের সংরক্ষে রাখি, তাহলে কিন্তু আমাদের আর এটা মুখস্থ করতে হবে না। এখন বদ্বীপটা কেন বলা হয়? দেখো, এটা বয়ের আকৃতি ধারণ করেছে না? দ্বীপ কিভাবে? এইদিকে পানি, মাঝখানে এটা দ্বীপ। এই অংশটা হচ্ছে বাংলাদেশের বদ্বীপ, এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর বাংলাদেশের বদ্বীপ হচ্ছে বঙ্গোপসাগর, সুন্দরবনটা বাংলাদেশের মধ্যে এরকম সাইজ ধারণ করছে, বাংলাদেশকে প্রোটেক্ট করে। এটাকে গাঙ্গেয় বদ্বীপও বলা হয় এটাকে। রাইট? ক্লিয়ার? এখন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বা গাঙ্গেয় বদ্বীপ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। এইবার এই প্রশ্ন আমরা অনেকেই জানি না, বাংলাদেশের মৃতপ্রায় বদ্বীপ, যে বদ্বীপটা এখন প্রায় মরে গেছে, সেটা কিন্তু যশোর ও কুষ্টিয়ার অঞ্চলটাকে কিন্তু মৃতপ্রায় বদ্বীপ বলা হয়। এটা কি জানতা তুমি? এটা কি জানতা? হয়তো জানতা না। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কিন্তু ভোলা, দ্বীপ জেলা ভোলা। আর বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় ভোলাকে। সো এই 5টা ইনফরমেশন তোমার অবশ্যই জানা উচিত। এই ক্লাসটা যদি তুমি একবার নিজের আইডিতে শেয়ার করে রাখতে পারো, তোমার যে কোনো চাকরি পরীক্ষার আগে, অ্যাডমিশনের আগে আরেকবার দেখে নিলে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার এই পেজ বা ইউটিউবে অনেক ভিডিও আপলোড দিয়ে ফেলবো, এগুলো নিচে চলে যাবে। তুমি তোমার আইডিতে শেয়ার করে রাখো, যাতে তোমার সংরক্ষে তোমার কাছে এই ক্লাসটা থাকে। আইডি থেকে একবার দেখলেও কিন্তু তোমার এটা হয়ে যাচ্ছে। রাইট? সো এইটাকে একটু আইডিতে শেয়ার করে রাখো ক্লাসটা। তোমাদের 30 সেকেন্ড সময় দিলাম। যারা শেয়ার করবা একটু ডান লিখে জানাও যে ভাইয়া আপনার ক্লাসটা শেয়ার করে দিছি, ভালো লাগতেছে। আর স্লাইডগুলো তোমরা পাবা, যারা শেয়ার করে আমাকে জানাবা, শেয়ার করলে PDF পেয়ে যাবা। ওকে, শেয়ার করলে PDF অটোমেটিক পেয়ে যাবে তুমি ইনশাল্লাহ। আচ্ছা, শেয়ারটা করে রাখো নিজের আইডিতে। এইবার খুবই মজার একটা টপিক, যেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন হয়, আমরা মুখস্থই করতে পারি না। আমি তোমাদের টেকনিক বলে দেব। ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে সুমাত্রা এবং ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। এই দুইটা নাম আমরা জানি, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, ইন্দোনেশিয়ার একটা জায়গার নাম হচ্ছে সুমাত্রা। তো এই দুইটি জায়গা শুধু জায়গায় না, দুইটা ফসলের নামও বটে। কোন দুইটা ফসলের নাম? এই সুমাত্রা ও ম্যানিলা কোন ফসলের আরেক নাম?
কোন ফসলের একটা জাত, জায়গা তো বুঝলাম, কিন্তু এগুলো আবার ফসলের নাম। দেখি কেউ বলতে পারো কিনা। প্রশ্নটা আবার একটু পড়ো, পরে তুমি একটু উত্তর করো। খুবই মজার, এগুলো বেসিক সাধারণ জ্ঞান। এগুলো জানা থাকলে না যে কোনো জায়গায় তুমি পার হতে পারবা, এবং তোমার কাছে সাধারণ জ্ঞানটা আরো মজার হয়ে উঠবে। তুমি অনেক কিছু জানো, জানতে ইচ্ছে হবে। সো দেখি এই প্রশ্নটা বুঝে খারাপ উত্তর করতে পারো, তারপর আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়ে দিব, এরকম কনফিউজিং যত জিনিস তোমার সংগ্রহে রাখতে পারবা। ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? দেখি 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 খারাপ উত্তর করতে পারো। শেয়ার করে দিলে পিডিএফ পাবা, ক্লাসটা তোমার সংগ্রহে রাখো, যে কোনো সময় করে নিবা। এই ক্লাস তোমার লাগবে, এই টপিক আবারও ভুলে যাবা ভাইয়া, একটু পরে এই ক্লাস এর টপিকগুলো তুমি ভুলে যাইতে পারো। সংরক্ষণে রাখলে তোমার এটা আজীবন মনে থাকবে। ক্লিয়ার? ওকে, ওকে 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 দেখি কারা উত্তর করতে পারলা। ওকে, সবাই বলতেছো, কেউ বলতেছো ধান, কেউ বলতেছো হচ্ছে তামাক। ধান আর তামাক, ধান আর তামাকের মাঝখানে অনেকের কনফিউশন। আনসার তো দেওয়া নাই, আনসার তো আমি তোমরা দিবা, তারপর না আমি বলবো। আনসার তো তোমরা দিবা রে ভাই। আনসার নাই? আনসার নাই? আনসার কি নাই? আনসার নাই, আনসার খুঁজে পাইতেছো না কি রে ভাই? আনসার পাচ্ছ না? আনসার নাকি নাই রে? ভালো করে দেখ রে ছোট ভাই, ভালো করে দেখ। আচ্ছা, অ্যান্সারটা আমি বলেই দিই, যেহেতু তোমরা কনফিউজড অনেক বেশি, আমি বলে দিই। এই সুমাত্রা আর ম্যানিলা, ইন্দোনেশিয়ার দ্বীপ সুমাত্রা অথবা ফিলিপাইন রাজধানী ম্যানিলা ছাড়াও এগুলো হচ্ছে তামাকের জাত, তামাকের জাত। এবং আমি বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এমনকি বিসিএসে চাকরির পরীক্ষায় এই বিভিন্ন ফসলের জাত থেকে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে এই তামাকের এই দুইটা জাত আছে না, সুমাত্রা ম্যানিলা থেকে প্রশ্ন আসে। আজকের পর কেউ ভুলবা না। এখন এগুলো কি যথেষ্ট? এছাড়াও এরকম একটু অদ্ভুত নাম, মজার নাম, মানুষের নাম, পাখির নামের সাথেও কিন্তু কিছু ফসলের জাত আছে যেগুলো থেকেই বারবার আসে, যেগুলো মজার, সেখান থেকে বারবার প্রশ্ন আসে। চলো না আমরা একটু এক পলকে সেগুলোকে দেখে নিই। খেয়াল করো, এই স্লাইডটা সবার সংগ্রহে রাখা উচিত। একটু ভিন্নধর্মী ফসলের নাম, যেমন পদ্মা আমরা জানি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী, বাংলাদেশের বর্তমান সবচেয়ে দীর্ঘতম নদী, ঠিক আছে? সবচেয়ে বেশি জেলা, মানে 12টি জেলার মধ্য দিয়ে গিয়েছে। সেই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকা বাংলাদেশের সেই পদ্মা নদী, নদী হিসেবে পদ্মা, কিন্তু তরমুজের একটা জাতের নামও কিন্তু পদ্মা। আবার আমরা যদি যমুনা নদীর নাম শুনি, এই যমুনা নদী হিসেবে যমুনা, আবার যমুনা পানি ছাগল আছে। আবার তরমুজ, মরিচের একটা জাতের নাম কিন্তু যমুনা। মরিচের একটা জাতের নাম যমুনা। ভাই মরিচ খাইছো, মরিচ খেয়ে এত ঝাল লাগছে, তুমি গেছো যমুনা নদীতে, যমুনা নদীর সকল জল খেয়ে লাইছো, তোমার ঝাল মিটে নাই। তাহলে মরিচ খাইয়া ঝালে তুমি কোন নদীতে ঝাঁপ দিছো? যমুনা নদীতে ঝাঁপ দিছো। এরপর মহানন্দা আমরা জানি একটা নদ বা নদীর নাম। এই মহানন্দা আমের একটা জাতের নাম। চান্দিনা কুমিল্লার একটা উপজেলার নাম কিন্তু চান্দিনা, কুমিল্লা জেলার, ঠিক আছে? সো এই চান্দিনা কিন্তু আবার ধানের একটা জাতের নাম। ময়না পাখির নাম, যেটা কিন্তু একটা ধানের নাম। বুলবুলি পাখির নাম, যেটা কিন্তু একটা করলার নাম, করলা তিতা। বলাকা, দোয়েল, আকবর, বরকত, এই দোয়েল, বলাকা, আকবর, বরকত এগুলো হচ্ছে গমের জাতের নাম। সুন্দরী, আরে এখানে সুন্দরী হচ্ছে আলুর জাতের নাম। তাহলে কোনো মেয়েকে যদি দেখো সুন্দরী না বলবে এ আলু কি অবস্থা, তখন দিবে একটা চটকানা। সেও তো জানে না যে আলুর একটা জাতের নাম হচ্ছে সুন্দরী। আর আলু আমাদের প্রত্যেক দিন লাগে, আর আলু দেখে বেচারারা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগে আলু লাগে। যার নাই বউ তার আছে আলু, আলু নিয়ে সে সুন্দরীর স্বাদ মিটায়। এরপরে মানিক রতন, একসাথে মনে করবা মানিক রতন, মানিক রতন, মানিক রতন, টমেটো, মানিক রতন, টমেটো। মানিক রতন দেখতে কিন্তু একটু গাঢ় লাল, রতন লাল, ঠিক আছে? তাহলে টমেটো লাল, মানিক রতন, টমেটো। মানিক রতন, টমেটো, সুন্দরী, আলু, রাইট। আকবর, সোনালি টোনালি এগুলো গম, ঠিক আছে? পদ্মা কি, যমুনা কি, বাইরে তুমি জাস্ট কয়েকবার এগুলো দেখবে, এগুলো বারবার আসে, এগুলো খুবই ব্যতিক্রমী। কোনো ইয়া করা লাগবে না,
আমি স্লাইডগুলো দিয়ে দিব। আর আমার পেইড গ্রুপে যারা আছো তোমরা তো অটোমেটিক ক্লাসের পর স্লাইড পেয়ে যাও। পেইড গ্রুপে কারা কারা আছো একটু তোমাদের রেসপন্স দেখতে চাই। পেইড গ্রুপে কারা কারা আছো, আমার পেইড গ্রুপে কারা কারা আছো একটু দেখি তো। এবং পেইড গ্রুপের ক্লাস তোমার কেমন লাগে, যদি খারাপ লাগে তুমি খারাপ বলো, আর যদি মনে হয় যে এই ক্লাস করে তোমার ভালো লাগতেছে একটু জানাইতে পারো ওদেরকে যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমার এই পেজের তোমরা একটু খেয়াল করবা, এই যে ডে বা এই স্টোরিগুলো শেয়ার করি না, এই স্টোরিগুলোতে তুমি কিন্তু কোর্সের ডিটেলস বা কারা কারা চান্স পেয়েছে বা এই যে ক্লাসের নোটিশ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ যে কারা কারা কীভাবে আমার কোর্সে ভর্তি হচ্ছে, কেমন লাগছে তাদের ক্লাস, এই যে সার্ভিস কেমন পাচ্ছে, আমি কিন্তু আমার পেজের স্টোরি বা ডেতে দেই। কখনো যদি আমার পেজের স্টোরি বা ডে পাও তুমি একটু খেয়াল করো ক্লাসের নোটিশ জানার জন্য বা যে কোনো কিছু জানার জন্য। আমার পেজের স্টোরি বা ডেগুলো কেউ মিস করো না কখনো, আমি বলবো। তাহলে এইগুলাকে একটু কষ্ট করে মুখস্থ করা যাবে ভাই। পদ্মা কিসের নাম? তরমুজের নাম। যমুনা কিসের নাম? মরিচের নাম। মহানন্দা আম। চান্দিনার ধান, ময়না ধান, চান্দিনা ময়না ধান, বুলবুলি করলা, বলাকা দোয়েল, আকবর বরকত গম, সুন্দরী আলু, মানিক রতন টমেটো, আর মেনিলা সুমাত্রা তামাক। এই আমরা পারবো? আমরা কি পারবো ইনশাল্লাহ? আমরা যদি একটু 5টা সেকেন্ড দেখি, একটু মুখস্থ করা ট্রাই করি তো দেখি। চ্যালেঞ্জ নিয়ে নেই সবাই, 1 মিনিটের চ্যালেঞ্জে ভাই মুখস্থ করবো ইনশাল্লাহ। দেখি দেখি তো দেখি তো দেখি তো। ওকে, এই যে পেইড ব্যাচের আছে আলহামদুলিল্লাহ। যারা যারা আসো, রিপা আসো, রাহাত আসো, আলহামদুলিল্লাহ 450 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবং ওরা ভালো কিছু পাবে। তোমরা কীভাবে পেইড ব্যাচে অ্যাড হবা, কত ডিসকাউন্ট চলছে, কোন ব্যাচ অ্যাড হতে পারবা, কার অ্যাড হতে পারবা, একটু পরে আমি ক্লাসের শেষে বলবো। আগে আমি পড়াই নেই উড়াধুরা, অনেকদিন পর লাইভে আসছি, মনটা ভালো লাগতেছে, একটু পড়াই নেই তোমাদের। ওকে, তাহলে এটা আমাদের ডান। আমরা যদি দেখি ইনশাল্লাহ আমরা ব্যতিক্রমে এগুলো পারবো, আমাদের পারা লাগবে, পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে ওকে। এইবার আরেকটা কনফিউজিং প্রশ্ন, সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত? 3, 4, 5, 6। কেউ যদি কোনো অপশনে 100% শিওর হও, তুমি এটা 100% শিওর দিয়ে একটু কমেন্ট করো যে সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত। দেখি কার কত হিম্মত। এইটাতে বুঝে যাবে, এইটাতে বুঝে যাবে কার কত হিম্মত। সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত? সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত একটু আমরা জানিয়ে দেই, কার কত হিম্মত। একটু ভাইয়া আপুরা জানিয়ে দিই সুন্দরবন কয়টা জেলা জুড়ে আছে। পেট বেচে তোমরা সবাই সাড়া দিচ্ছ না, তোমরা একটু সাড়া দিও। এই যে মেহেদি আছে, ওকে। সুন্দরবন সবাই বলতেছো, কেউ বলছো ক 100%, কেউ বলতেছো গ 100%। এখন দুইটাই যদি 100% হয় তাহলে আসলে কোনটা 100%? 5টা শিওর, 100% শিওর 5টি ইনশাল্লাহ। শাকির বলতেছো, জাহিদ 5টি, আসাদ বলতেছো গ শিওর 5টি, সুমাইয়া 5টি, আমিনুল আবার 3টি। তাহলে 3 আর 5-5-এর মাঝখান যে একটা ক্ল্যাশ লেগে গেছে, এইটা আসলে অস্বীকার করার সুযোগ নাই। এই জায়গাটাই কনফিউশন, এইটা আজকে দূর করাবো ইনশাল্লাহ। ওকে, এইটা আজকে দূর করাবো ইনশাল্লাহ। ওকে, কোনো প্যারাই নেই, চিল। 3 আর 5-এর মাঝে যে কনফিউশন না, এইটাই আসলে কনফিউশন। তোমরা নিজের কনফিউজ আসো, কোনো প্রবলেম নাই, দূর হবে দূর হবে দূর হবে দূর হবে। এই যে অনুরাগ হালদার শুভ সাতক্ষীরা খুলনা বাগেরহাট লিখেছো, শামীম 5টি, রিপা 5টি, মেহেদি 5টি, মনির হৃদয় আবার তুমি 5টি। তাহলে এখন খেয়াল করো সুন্দরবন কয়টার মধ্যে আছে, কয়টা জেলায় আছে? এটা তোমার মনে হয় না যে ভাই কেন 3 আর 5টি জেলার মধ্যে কনফিউশন হয়? কি একজন গিয়া দেখলেই তো হয়, গিয়া দেখলেই তো হয় যে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ছাড়া অন্য জায়গায় সুন্দরবন আছে কিনা এটা যাই না, একটু শিওর করে আমার জানা। নাবিল ভাই আপনি দায়িত্ব নেন। ভাই দায়িত্ব আমি নিই নাই, দায়িত্ব অন্য কেউ নিয়ে নিছে অলরেডি। তারা খুবই অভিজ্ঞ, তারা খুবই বিজ্ঞ। এই তারা বিজ্ঞ বলেই তাদের বিজ্ঞজনের মাঝখানে একটু ক্ল্যাশ। কারা কারা বিজ্ঞজন? কনফিউশনটা একটু আমরা চলো দূর করে নিই। উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, বন অধিদপ্তর ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর মতে সুন্দরবন 3টি জেলায় আছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। মূলত সুন্দরবন আছে এই 3টা জেলায়, কাদের মতে? এগুলোর মতে। অপরদিকে উইকি ভ্রমণ বা অন্যান্য পরীক্ষায় এসেছে বিগত সালে আমি দেখেছি 5টি গ্রহণ করেছে। তা বিশেষজ্ঞদের মতে
সুন্দরবন আবার 5টি জেলা জুড়ে আছে, তারা বলতেছে খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা। এখন এই যে 5টা জেলা জুড়ে আছে, এটা মুখস্থ রাখার একটা শর্টকাট টেকনিক আছে। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। সুন্দরবনের বাঘ, শর্টকাট টেকনিক মাইনে দিবা, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, তাহলে সুন্দরবন মানে সুন্দরবন, সুন্দরবনের বাঘ, বাঘের মানে বাগেরহাট, সাঁতারে সাতক্ষীরা, খুতে খুলনা, খুতে খুলনা, খুবতে খুলনা, ঠিক আছে, পটুতে পটুয়াখালী। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, এটা দিয়ে তুমি 5টা জেলা মনে রাখতে পারবা। এখন পরীক্ষা যদি 3 আসে বা 5 আসে, তুমি কি করবা? তোমার মনে এই প্রশ্নই তো হচ্ছে, আমাকে তো করতেছো এটা, তাই না? মনে মনে রাইট। আচ্ছা দেখো, সুন্দরবন 3টা জেলা জুড়ে, দেখো এখানে আরেকটা তথ্য তোমাদের জানিয়ে দেই। এটা প্রশ্ন আসতে পারে যে সুন্দরবন সবচেয়ে বেশি কোন জেলা জুড়ে আছে? নিঃসন্দেহে বাগেরহাট। সুন্দরবনে বাঘ আছে না? তাহলে এইভাবে টেকনিকে মনে রাখবা, সুন্দরবনে বাঘ আছে, তাহলে বাঘ আছে বেশিরভাগ সুন্দরবন জায়গায়, তো বাগেরহাটে। যদিও বাঘ এই গ আর ওই গ ভিন্ন, অল্প প্রাণ মহাপ্রাণ, তারপর এবার মনে রাখবা বাগেরহাট জেলায় সুন্দরবন সবচেয়ে বেশি জুড়ে বিস্তৃত। ম্যাপটা দেখলে তোমরা বুঝবা, ম্যাপটা দেখলে বুঝবা, তোমরা এই ম্যাপটা দেখলে বুঝবা। আর সবচেয়ে কম আছে কোন জেলায়? সেটা হচ্ছে খুলনা জেলায়, খুব কম। খুলনা খুব কম, খুলনা খুব কম, খতে খুলনা, খতে খুব কম, এবার মনে রাখবা। আর সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস, আর পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন বনকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বলা হয় মল চত্বরকে। এই 3টা ফুসফুস মনে রাখবা। তাহলে আমার ফুসফুসকে, আমার হৃদয়কে, যার যার মনে যে আছে তোমার ফুসফুস সে। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আমি জানো তোমার মনে কে আছে, এটা কি আমি জানি? তোমারটা তো তুমিই জানো। তাহলে তোমার ফুসফুসকে তুমি উত্তর করে পরীক্ষা আসলে তুমি এটা জেনে রাখো, বাংলাদেশের ফুসফুস সুন্দরবন, পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুসফুস হচ্ছে কি? মল চত্বর। এইবার 3 আর 5-এর কনফিউশনে আবার ব্যাক করি। দেখো বেশিরভাগ পরীক্ষায় দেখা গেছে 5 অপশনে ছিল, 3 ছিল না, 5 নিয়েছে। কিছু কিছু পরীক্ষায় 3ও নিয়েছে। এখন তুমি কোনটা উত্তর করবা? তবে এখন দেখো, এখন যেহেতু আমরা একটা বিষয় কমন সেন্সে আসে না, যে এইখানে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ছাড়াও এই পটুয়াখালী আর বরগুনাকে অ্যাড করা হয়েছে। এখন এখানে যদি সুন্দরবনের কোনো অংশ নাও থাকতো, বা কোনোভাবে ওই অঞ্চলের বনটাকে সুন্দরবন বলা না যেত, সুন্দরবন কিন্তু একটা ম্যানগ্রোভ বন, মানে উপকূলীয় বন। এখন হয়তো এই 2 জায়গায় যে বন আছে সেটা উপকূলীয় বনের আন্ডারে পড়ে না, বা ওই রকম বন না, এইখানে হয়তো এগুলোকে ধরা হয় না, বা যারা মনে করে যে না এগুলো ধরা যায়, এইটা নিয়ে তো কনফিউশন। বাট এখানে যে বন আছে এটা নিয়ে তুমি আমি কনফিউজ থাকার কথা না। তাইলে ডেফিনেটলি তোমার 5 উত্তর দিও, এবং বিভিন্ন জায়গায় 5কে নিতে দেখেছি, 3কে নিতে দেখেছি। এখন 3 না থাকলে তো নিঃসন্দেহে 5, 5 না থাকলে নিঃসন্দেহে 3, 2টা থাকলে তুমি প্রশ্ন সলভ করে দেখো এই চ্যাপ্টারে কোনটা বেশি বেশি নেয়। তবে আমি 5কে দেখেছি, 3 আর 5 না, 2টা থাকবে না, যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, যেহেতু কনফিউশন আছে, যারা প্রশ্ন করে তারাও জানে, স্টুডেন্টদেরকে তো এত ইয়া করে লাভ নাই, তারা 5 দিতে পারে, দিও। কথা কি দূর, এখন তো তুমি জানতা 3, 5, বাট এখন তোমার ব্যাখ্যাটা জানা দরকার ছিল, সেই ব্যাখ্যাটা কিন্তু তুমি জেনে গেলা। ক্লিয়ার? ওকে। কি বলছে? আমার ফুসফুস নাবিল ভাইয়া, সাবিকুন নাহার নিহা, আমি তোমার ফুসফুস। রাইট, তুমি বলতেছো যে আমার ফুসফুস নাবিল ভাইয়া, কিন্তু তুমি কেন সিগারেট খাইয়া সেই ফুসফুস ধ্বংস করলা? তোমার তো সেই দায়িত্ব দেই নাই। তাহলে তুমি সিগারেট খাও, সিগারেট খায় আমার ফুসফুসের মধ্যে ইয়া দিছো, আমার ভিতরে কালো হয়ে গেছে, তুমি আমার অন্তরটা কালো করে দিছো। সো যারা আমার অন্তর কালো করে দাও, তারা কখনোই আমি তাদের ফুসফুস হতে পারি না। আর মেয়ে মানুষের ফুসফুস আমি হব? নাউজুবিল্লাহ। তোমরা তো সিগারেট না, তোমরা প্রেম, সিগারেট, বিরহ, বিচ্ছেদ, বেদনা সব কিছু দিয়া এই ফুসফুস নাবিলটা তুমি কালো করে ফেলবা। আমি কোনো মেয়ের ফুসফুস হতেই চাই না, আমার মাফ করে দাও, মাফ করে দাও বোন, তুমি আমার বোন লাগো। কোনো মেয়ের ফুসফুস নাবিল হয় না। মেয়েরা সিগারেট চেয়ে বড় কিছু খায়, সেটা কিনা ধোকা দেয়, ধোকা দিয়ে ফুসফুস কালো করে ফেলে। তোমার ফুসফুস কোনো মেয়েদের ফুসফুস কোনো ছেলে হইতে পারে না। মেয়েরা ওই ফুসফুস কালো করে ফেলে, কোনো দরকার নাই জ্বালা যন্ত্রণা আমার নেওয়ার। ভালো আছি, খুব ভালো আছি, তুমি আমার ফুসফুস না। ভালো থাকো ভাই, ভালো থাকো, ভালো থাকো। সুন্দরবনের অবস্থানটা আমরা দেখলাম, যার 2/3 বাংলাদেশে আর এতটুকু ভারতে আছে। ক্লিয়ার? ইন্ডিয়ায় পড়েছে, ইন্ডিয়া পড়েছে, ঠিক আছে, ওকে। এইবার বাঁশ, না তোমাদেরকে দিচ্ছি না, বাঁশ ও ঘাস, একটা বড় আর একটা ছোট, এই বাঁশ ও ঘাস থেকে কি তৈরি হয়? নৌকা, কাগজ, পেন্সিল, দিয়াশলাই।
4টা অপশান। একটা ভালো কথা বলে দিই, দেখো বেসিক সাধারণ জ্ঞানটা এরকম যে তোমাকে যে বিষয়গুলো না জানলেই না, আর যেখান থেকে না 50% সম্ভাবনা থাকে যেই কোনো পরীক্ষা প্রশ্ন চলে আসতে পারে। তন্মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টপিকস হচ্ছে এই টপিকটা, যে কোন গাছ থেকে কোন কোন জিনিসটা তৈরি হয়, কোনটা থেকে আসবাবপত্র তৈরি হয়, কোনটা থেকে কাগজ তৈরি হয়, কোনটা থেকে পেন্সিল তৈরি হয়, কোনটা থেকে দিয়াশলাই তৈরি হয়। এইটা জানাটা একটা বেসিক জ্ঞান। আমি পুরো তোমাদের সব কিছু জানাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। দেখি উত্তর করো। বৃষ্টির গান শুনতে চাইতেছে না? আচ্ছা দেখি উত্তর করো। ওকে, উত্তর করো, দেখি উত্তর করো। কি হবে? বাঁশ ও কাগজ থেকে কি তৈরি হয়? জীবন তো অনেক বাঁশ খাইলাম, সেখান থেকে তো বাঁশ থেকে অনেক সময় কেরিয়ার তৈরি হয়, কেরিয়ার ধ্বংস হয়, অনেক কিছুই হয়। এখন যারা একজন যেহেতু বলে ফেলছো, নাম হচ্ছে মনির হৃদয়, তুমি ভাইয়া বলে ফেলছো যে কাগজ তৈরি হয় বা কাগজ তৈরির কাঁচামাল বা র ম্যাটেরিয়াল, তাইলে আমার এখানে এসে বৈশা থাকা সময় নষ্ট করার কোনো দরকার নেই। ভাই স্লাইড একটা দিয়ে দিলাম, তোমার কাছে রাখো। এগুলো মুখস্থ করা মানে তুমি একটা স্মার্ট পোলা, স্মার্ট মাইয়া। তুমি এই বেসিক সাধারণ জ্ঞানটা জানো যে গামারি গাছ থেকে সাম্পান ও নৌকা তৈরি হয়, শাল থেকে বৈদ্যুতিক তারের খুঁটি ও আসবাবপত্র তৈরি হয়, একইভাবে সেগুন থেকেও আসবাবপত্র তৈরি হয়, গর্জন থেকে রেল লাইনের স্লিপার তৈরি হয় আমরা দেখি, দুন্দল থেকে পেন্সিল, এটা খুবই ইম্পর্টেন্ট, পেন্সিল তৈরির কি দুন্দল গাছ, এটা ইম্পর্টেন্ট, গেওয়া থেকে দিশলাই ও বাক্স, এটা ইম্পর্টেন্ট, গোলপাতা থেকে ঘরের ছাউনি তোমরা পারবা, বাঁশ ও ঘাস থেকে কাগজ তৈরির কাঁচামাল, আর গরান থেকে রং। এই দুন্দল গেওয়া গরান, দুন্দল গেওয়া গরান, দুন্দল গেওয়া গরান, এইগুলো একটু ভালো করে পড়বা, আর বাকিগুলো তুমি কষ্ট করে 1 মিনিট সময় দিলে একটু দেখে ফেলো। আমার ক্লাস মানেই আমি ক্লাসে মুখস্থ করে দিব, আমার পেইড ব্যাচ মানে আমি ক্লাসে মুখস্থ করে দিব, ক্লাসের বাইরে তোর কোনো পড়া লাগবে না। আমি এইভাবে প্রমিস করি আমার পেইড ব্যাচে, ক্লাসের বাইরে তোর কোনো পড়া দরকার নেই, কারণ তুই ক্লাসের বাইরে ফাঁকি দিতে পারস। তুই আমার কাছে পড়, ক্লাসে মুখস্থ করে যা, পরীক্ষা আসলে 20টা-25টা উত্তর করে তুই চান্স পেয়ে যা। ফাঁকিবাজও ছিলি, ক্লাসও করলি, চান্সও পাইলি, মজা না? তাই প্লিজ 1 মিনিট আমি একটু মুখে কুলু পাটলাম, একবার দেখো। ওকে, ডান ডান, ওকে, যেহেতু ডান, এইবার যতজনই আসো সবাই জাস্ট 1 মিনিট সময় দিও আমাকে। তুমি এইবার গুচ্ছ পরীক্ষা দিয়ে দেখেছো তোমার পরীক্ষা ভালো হয়নি, সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, এগুলোই তো আছে। এইগুলার একদম শেষ দিন অবধি সকল বিশ্ববিদ্যালয়ের একদম ফুল প্রিপারেশন, 80টা পরীক্ষা, প্রত্যেক ক্লাসের মানেই পরীক্ষা, 24 ঘন্টা তুমি আমার সাথে ফোনে কথা বলতে পারবা তোমার প্রবলেম নিয়ে, তোমার মেন্টাল সাপোর্টের জন্য তুমি আমার সাথে কথা বলতে পারবা, কোর্স শেষে 20টা ফাইনাল মডেল টেস্ট পাবা, একদম অ্যাডমিশন শেষ অবধি নাবিল ভাই তোমাকে সাপোর্ট দিবে একদম অল দ্যাট টাইম, রেস্ট অফ টাইম। এই কোর্সটা তোমার জন্য, চোখ বন্ধ করে না আর কোনো দিকে তাকাইও না, শুধু এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এইটাতে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও এই কোর্স সম্পর্কে আর একটু ডিটেল জানার জন্য। অথবা খেয়াল করো আমার এই লাইভের কিন্তু আমি পিন পোস্ট করে দিয়েছি যে এই কোর্সের ডিটেলস। কিংবা তুমি যদি চাও যে ভাই একটা অফার দিয়ে দেন, আমি কোনো কোর্স আমাকে জানতে চাই না, আপনি শুধু আমার সাপোর্টার হন, আমার মেন্টর হন, আমাকে গাইডলাইন দেন, জিকেটা কমপ্লিট করান, বাংলা ইংলিশ কী পড়বো বলে দেন, অলরেডি বাংলা ইংলিশ পড়ছি, তারপর আপনি ধরাই দেন। যদি এই তোমার ইরাদা হয়, যখনই এই সিদ্ধান্ত নিবা তখনই শুধু আমার এই নাম্বারে, এই কোর্সের প্রাইস হচ্ছে অরিজিনাল চিন্তা করলে এতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাইস 2000 টাকার উপরে। এই কোর্সের প্রাইস এখন চলছে তোমার কত, যারা আমার অলরেডি 23 ব্যাচের প্রাইভেট ব্যাচে আসো, আমি আমার গ্রুপে অ্যানাউন্স করে দিব প্রাইভেট ব্যাচে, তোমাদের জন্য এই কোর্সটার প্রাইস হচ্ছে কম থাকবে, সেটা কথা আমি গ্রুপে বলে দিব। আজকের জন্য, আজকে এবং আগামীকাল তোমাদের একটা অফার দিয়ে দিই, এই কোর্সটাতে কিন্তু আবার তোমার এইচএসসি 24-25 যারা রয়েছে তোমাদের জন্য, 24 ব্যাচ খেয়াল করো তোমাদের জন্য আমি এই কোর্সটা এখন চলতেছে হচ্ছে 1350 টাকায়।
কয় টাকায় চলতেছে? 1350 টাকা চলতেছে না? আগামীকাল এবং পরশু আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিই, চলো। ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে 1350 টাকা চলতেছে। অনেকে 900 টাকা দিয়ে ভর্তি হয়েছে, অনেকে 800 টাকা, অনেকে 1000 টাকা, যখন যেমন ডিসকাউন্ট চলে একটু কম বেশ হবে। বাট অ্যাডমিশন সময় তোমরা যারা যতই ভর্তি হয় অ্যাডমিশন সময় এটা হয়ে যাবে 2000, 2500, 3000। ওরা কিন্তু অনেক টাকা দিতে হবে। আজকে 6 তারিখ, আগামীকাল 7, পরশু 8। আগামীকাল 7, পরশু 8, এই 2 দিন যারা আমার এই কোর্সে অ্যাড হবা, তোমার সেকেন্ড টাইমার হও, তোমার পুরো দায়িত্ব আমার, মেন্টালি সাপোর্ট দেওয়া প্লাস ক্লাস। আর যারা এইচএসসি 24-25 তোমাদেরও 24 পরীক্ষার এইচএসসি পরীক্ষা আসার সপ্তাহে কয়দিন একটু খেয়াল করো, আমি তোমাদের বলে দিচ্ছি অনেকটা কমই পাবা। তোমাদের আর 1-1.5 মাস পরে পরীক্ষা এইচএসসির পর তোমাকে অবশ্যই কোর্সে অ্যাড হতে হবে, তখন 2-3 হাজার টাকা অ্যাড হওয়ার কী দরকার। এখন তোমার এইচএসসিতে ফোকাস করা উচিত। কিন্তু সপ্তাহে 168 ঘন্টার মধ্যে সপ্তাহে একদিন 1 ঘন্টা ক্লাসটা হয়, ক্লাসে সব মুখস্থ করাই দিই। 24 ব্যাচ এই একটা কোর্সে অ্যাড হয়, অ্যাডমিশন শেষ অবধি আর কোনো কোর্স লাগবে না, একবার টাকা পে করলে। যারা এসেছি 25 ব্যাচ, তোমরা সেকেন্ড ইয়ারে ইয়ার ফাইনাল পরীক্ষা দেবে সামনে, তোমরা এখন থেকে প্রিপারেশন নাও আমার সাথে, তোমার সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন 24-এর সাথে হয়ে যাবে। তোমার সময় এসে নামে মাত্র মূল্যে অ্যাড হয়ে যেতে পারবা আমার নতুন কোর্সে। তোমাদের জন্য এই ব্যাচটা, বা যারা নতুন কলেজে উঠবা তোমাদের জন্য এই একটা ব্যাচ। এই আগামী 2 দিন যারা অ্যাড হবা, নট 1450, আজকে কিন্তু এটার প্রাইস হওয়ার কথা ছিল 1600, ক্যান্সেল। 1500 ক্যান্সেল, 1400 ক্যান্সেল। এই কোর্সের প্রাইস আগামী 2 দিন আমি লিখে দেই মাত্র 1150 টাকা। কত? 1150 টাকা। কত? 1150 টাকা। এই 2 দিন পরে যোগাযোগ করলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 1600 টাকা। তখন তুমি ভর্তি হতে পারবা না, আমি হলপ করে বলছি। যখন আমি 900 টাকা ছিল বলছি ভর্তি হও, অনেকে হয় না, ভাবছি আরও কমবে, এখন 1350 টাকা দা ভর্তি হচ্ছে অনেকে। আগামী 2 দিন তুমি সেকেন্ড টাইমার হও, মেডিকেলে পরীক্ষা দাও, নার্সিংয়ে দাও, ডেন্টালে দাও, 24 ব্যাচ হও, 25 ব্যাচ হও, জিকের প্রিপারেশন দায়িত্ব আমার, তোমার অ্যাডমিশনের জন্য তৈরি করার দায়িত্ব আমার, সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার। অলরেডি এই কোর্সে 450 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দেখাবো কেমন ক্লাস হচ্ছে, কারা অ্যাড হয়েছে। 1150 টাকা। তুমি আমার এই নাম্বারটা খেয়াল করছো? এই নাম্বারটা হচ্ছে 01737767421। তুমি যদি চাও যে ভাই আমি আপনার সাথে কোনো এই কোর্সের ব্যাপারে জানতে চাই না, আপনি আমার দায়িত্ব নেন, তাইলে এই নাম্বারে বিকাশে বা নগদে তুমি এই 1150 টাকা সেন্ড মানি করবা। কিভাবে? এই নাম্বারটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ বা নগদ। তুমি 1150 টাকা আবার শুনে নাও, এটাতে বিকাশে বা নগদে সেন্ড মানি করবা। করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি আমার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে জাস্ট লাস্ট ডিজিটটা জানাই দিবা যে কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো, আমি তোমাকে অ্যাড করে দিব। তোমার সাথে আমার কোনো কথাই বলা লাগলো না। অ্যাড হওয়ার পর ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করাবো। অ্যাড করার পর তুমি আগের ক্লাসগুলো পেয়ে যাবা, ওগুলো 3-4 দিন লাগবে করে ফেলতে, যেগুলো হয়ে গিয়েছে। 5টা ক্লাস আমি চ্যালেঞ্জ করছি আজকে লাইভে একটা ওপেন চ্যালেঞ্জ করছি। 5-6টা ক্লাস করার পরেও যদি তোমার আমার এই কোর্সে ভালো না লাগে, কিছু না বুঝো, মোটিভেটেড না হও, সাহস না পাও, তুমি টাকা ব্যাক করে ক্লাস ক্যান্সেল করে ফেলতে পারবা। ক্লিয়ার? এর থেকে বড় আর আমি এতটা কনফিডেন্ট যে তুমি এতটা বেস্ট সার্ভিস পাবা। ঠিক আছে? যদি সার্ভিস নাই পেতো তাহলে 450 স্টুডেন্ট অ্যাড হতো না। ওরা আমার নামে বলতো যে ক্লাস ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ওরা একটু যদি কমেন্ট করে, এখন তোরা একটু কমেন্ট কর, ওরা একজন 2-3 জন করে ভর্তি করেছে, কারা কয়জন করে ভর্তি করেছে তাও কমেন্ট কর। তোদের আমি টাকা পয়সা দিই না, তোরা আমাকে ভালোবাসিস, আমি তোদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছি মাত্র। তোরা একটু কমেন্ট করছে কেমন সার্ভিস পাচ্ছিস। সো এই নাম্বারে টাকা পাঠায় যদি হোয়াটসঅ্যাপে নক দাও, আর কথা বলা লাগলো, তোমার দায়িত্ব আমি নিলাম। ক্লাসে ঢুকবা, ক্লাসগুলো বুঝাই দিব, কীভাবে পরীক্ষা হয় বুঝাই দিব। এবং যদি ক্লাস করে মিস করে ফেলো, এখন যারা কলেজে আসো, তোমাদের কলেজে ক্লাস চলে না, যদি বাই এনি চান্স তুমি মিস করে ফেলো, তোমার ক্লাস যদি মিস হয়ে যায়, সব ক্লাস রেকর্ডেড থাকবে গ্রুপে। তোমার কলেজের পরীক্ষা চলে, কলেজের পরীক্ষার পরে এখন ডিসকাউন্টে ভর্তি গেলে ওই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তোমাকে বুঝাই দিব, 1, 2, 3, 4 করে ক্লাস করে ফেলবা। প্রত্যেক ক্লাস রেকর্ডেড থাকবে, পরীক্ষা রেকর্ডেড থাকবে, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ক্লাস চলমান আছে, তুমি শুধু অ্যাড হবা, ক্লাসগুলো করবা, না বুঝতে তো আমি অফার বলেই দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, পেইড গ্রুপের ক্লাসটা তোমাদের দেখাই। এই দেখো, এই যে আমি তো তোমাদের FB গ্রুপে গিয়ে দেখাই। দেখো পেইড গ্রুপটাতে গেলে তোমরা দেখবা এই যে এখানে ক্লাস চলতেছে, তোমরা একজনও মিস করো না, আমি বলবো একজনও মিস করো না। যারা শুনতেছো, তোমার অ্যাডমিশন সময় এটা হবে তোমার জন্য বেস্ট সিদ্ধান্ত। যাদের আর্থিক প্রবলেম, আর্থিক একটু সমস্যা আছে, আরও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো না, আমি তোমার সেই আর্থিক ব্যাপারটা দেখবো। আমার দরকার তোমার চান্স, তোমাকে বেস্ট গাইডলাইনটা দেওয়া। এই যে দেখো গ্রুপটা, এই দেখতে পাচ্ছ প্রাইভেট গ্রুপটা, আমি একটু বড় করে জুম করে দেখাই তোমাদের। এই যে দেখো 450 মতো স্টুডেন্ট হয়ে গেছে না, 450 মতো স্টুডেন্ট হয়ে গেছে না। এই দেখো ক্লাসটা এখনো চলতেছে। এই দেখো
এই দেখো ওদের কিন্তু এখানে দেখো কি হয়, এক্সাম হয়, খুবই সুন্দর করে এক্সাম হয় প্রত্যেক ক্লাসের পরে। এক্সাম কে নিবে রে ভাই? অ্যাডমিশন সময় একটা খোঁজ নিয়ে দেখ, আলাদা এক্সাম ব্যাচে ভর্তি হতে 1000 টাকা লাগে, যেটা তুমি এখানে ফ্রি পেয়ে যাচ্ছ, 1000 টাকা লাভ হলো। কোর্স শেষে 20টা মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে 500 টাকা লাগে, যেটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। ঢাবি কোর্সের পর অনেকে বলে ভাই রাবি চবির জন্য আর 500 দাও, তুমি রাবি চবি পেয়ে যাচ্ছ। বা সেকেন্ড টাইমারের গুচ্ছের জন্য আলাদা টাকা পে করতে হয়, এখানে পেয়ে যাচ্ছ। আর কোনো কিছু লাগবে না। আমার এক একটা স্লাইড তো তুমি দেখছো কীভাবে পড়ায়, মানচিত্র, এমসিকিউ, ডেসক্রিপটিভ, এগুলো কয়েকটা বই থেকে বিশ্লেষণ করে পড়ায়, আমার স্পেশাল নোট থেকে পড়ায়, এগুলো ক্লাসের পরপর দিয়ে দেই, তুমি এগুলো নোট করলো, এখান থেকে কমন পড়ে, রাইট? এখন কমন করা পড়ছে তোমরা সবাই জানো। আমার পেজে যারা দেখছো, যারা ইউটিউবে দেখছো, সাবস্ক্রাইব করে দিয়ে পেজে আসো। এই যে ক্লাসগুলো হয়, এই দেখো ওদের ক্লাস করাইছে, এইভাবে ক্লাস হয়, এগুলো পেড গ্রুপে হয়, রাইট? ক্লাস, পরীক্ষা, স্লাইড দিয়ে মোটামুটি কিন্তু চলছে ভালোই, তুমি মিস করো না, জাস্ট মিস করো না। আর তোমরা যারা জানতে চাও যে আমার কেমন কমন পড়ে, তোমরা অনেকেই আমার এটা জানো, আমি বারবার বলতে আমার খারাপ লাগে, তারপরে কেন জানি না বলতে হয়, কারণ তোমরা তো অনেকে জানো না, ভয় পাও যে ভাই এখান থেকে কমন পড়ে না পড়ে। এই যে আমার পেজে যাবা, এটা আমার পেজ, ফেসবুক পেজ। যারা ইউটিউব থেকে দেখছো কষ্ট করে একটু ফেসবুকে এসে পেজটা ফলো করে দিলে, তুমি এখন যারা পেজ ফলো করো নাই একটু ফলো করে ডান লিখে জানাও, এখানে নিয়মিত ক্লাস তুমি সবার আগে পাবা ফলো করে দিলে। এই দেখো এই জিকেউটা আমার ফেসবুক পেজ, ফলো করে দিও। এই পেজের একটু নিচে স্ক্রল করে গেলে দেখবে, তুমি দেখবা আমার এখান থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা কমন পড়ছে এইবার, এই ভিডিওগুলো আমি দিছি, ভিডিওগুলো দেখে ফেলবা। এখন ভিডিওগুলো দেখে তারপর সিদ্ধান্ত নিয়ে ভর্তির। আমার ডেমো ক্লাস দেখতে আমার এই ফেসবুক পেজে গিয়ে আরও লাইভ ক্লাস আছে দেখতে পারো, ভিডিও আছে দেখতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো সেকেন্ড টাইমার যারা আসো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যুক্ত হয়ে যাও। তোমার আর্থিক সমস্যা থাকলে, যেহেতু এই বছর টাকা খরচ করছো, আমি ডিসকাউন্ট করে দিব। যারা ফার্স্ট টাইমার 24-25 ব্যাচ, 26 ব্যাচ যুক্ত হয়ে যেও। আর আমি কথা বলতে চাই না, ইনশাল্লাহ এই 2 দিন ভর্তি হলে ডিসকাউন্টটা পাবা, এরপর 1600 টাকা হয়ে যাবে। আমি এখানে বলছি, রেকর্ড রাখতে পারো, ঠিক আছে? এই যে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে ভর্তি হয়েছি, এটা রিপা বললা, ওকে। আচ্ছা, আর জব প্রিপারেশনের জন্য যে কোর্স আসবে সামনে, আমার পেজে যুক্ত থাকবেন ইউটিউবে। আর যারা এখন আমার ফেসবুকে যুক্ত আসো, এই ক্লাসগুলো সিরিয়ালে চাও, ফেসবুক পেজে তো অনেক পোস্ট করে ক্লাসগুলো নিচে চলে যায়, রাইট? আমার ইউটিউব চ্যানেলে থাকলে তুমি ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবা। তোমার এই ক্লাসগুলো সিরিয়ালি দরকার, চলে যাবা ইউটিউবে। ইউটিউবে গিয়ে কিচ্ছু করতে হবে না, এখনই চলে যাও আমার সাথে সাথে, গিয়ে সার্চ করো নাবিল হাসান অফিসিয়াল। এই যে রে ভাই, এই যে এইটা, এই যে এইটা আমার ইউটিউব চ্যানেল। জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো নাবিল হাসান অফিসিয়াল। এই যে নাবিল হাসান অফিসিয়াল সার্চ করলে তোমরা আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবা, যেখানে সবগুলো ক্লাস, টেকনিক ভিডিও, মজার ভিডিও, সাজেশন সিরিয়ালি আপলোড করা থাকে। একটা একটা করে ভিডিও দেখে ফেলবা, টাইনে দেখতে পারবা, স্পিড বাড়ায় দেখতে পারবা। সেটা হচ্ছে এইখানে, আমি আজকে এটা এখানে আপলোড করে দিব না, এই ভিডিওটাই যেখানে পেয়ে যাবা। দেখতে পাচ্ছ ইউটিউবের থাম্বনেলগুলো দেখো, অত সুন্দর সুন্দর না, রাইট? বাংলা ক্লাসও পাবা তোমরা এখানে, এখানে রিলস পাবা, আবার গানও পেয়ে যাবা, সমস্যা নাই, ফ্রিতে বিনোদন। এই যে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সো এটা সাবস্ক্রাইব করে একটু ডান লিখে জানাই দাও তোমরা। শুভ সন্ধ্যা দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে দেখছিলাম, এমনি এলাম, সিভিল সার্ভিস অ্যাসপাইরেন্ট, ইন্ডিয়ান একজন সিভিল সার্ভিসে যোগ দিতে চায়, তিনিও আমার ক্লাসগুলো দেখছে। আপনার ক্লাসগুলো কেমন লাগলো? আপনি ওপার বাংলা থেকে দেখছেন, জানাবেন। আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনাকে একটু লাভ একটু দিয়ে দিতে চাই, ভারত থেকে দেখছেন, থ্যাংক ইউ। এরকম অনেকেই আছেন, কয়েকজন দেখেছি আমার সাথে যোগাযোগ করেছেন পেজে, যারা ভারত থেকে আমার ক্লাস দেখেন, ইন্ডিয়া থেকে দেখেন আর কি, ইন্ডিয়া না ভারত বলবো আপনাদের, ভারত থেকে আমার ক্লাস দেখেন। তাহলে এতটুকুই। কোর্সের ডিটেল জানতে চাইলে বা যে কেউ জানতে চাইলে আমাকে যোগ দিও। তবে এই 2 দিন ভর্তি হলে তুমি লাভবান হবা ডেফিনেটলি। তুমি আমার এখানে ভর্তি হবা, আমার নামটা শুধু মনে রাখো, যখনই সাধারণ জ্ঞানের বিপদে পড়বা, কোনো কিছু না বুঝবা, মনে হবে যে তোমার প্রিপারেশন হচ্ছে না, অন্য জায়গায় ভর্তি হয়ে ধরা খাবা, আমি এখানে আজকে এইভাবে লিখলাম, এই যে 100%। অনেকে ভাববা আমি অনেক গর্ব করতেছি, বেশি কথা বলতেছি না, এই 100% লিখে এখানে সবাই না, অনেকে বিভিন্ন জায়গায় যখন দেখে ভর্তি হয়ে বুঝতেছো না, ক্লাস ম্যাটেরিয়ালস পাচ্ছ না, নিয়মিত ক্লাস হচ্ছে না, তুমি শুধু তখন এই নাবিল হাসান নামটা স্মরণ করে এই জিকে ইউটিউব পেজে একটু আইসা আমার ক্লাসগুলো আবার দেখে অ্যাড হয়ে যাও। ধরা খাওয়ার পরে, এখন না, ধরা খাওয়ার পরে আমার ভর্তি হলে আমার লাভ আছে, কারণ তখন কোর্স প্রাইস বেশি থাকবে, আমি বেশি প্রফিট হব। তুমি যদি আমার ক্লাস দেখে থাকো, আমি যদি ভালো পড়াইতে পারি, তুমি একদিন না একদিন আমার কাছে আসবা, আমার স্টুডেন্ট হবা ইনশাল্লাহ। এই প্রত্যয় রেখে আজকে ক্লাসটা বেশি বক না করে, অনেক বলে ফেলছি যদিও। এই যে কোর্সের ডিটেলস আমি আবারও দিলাম, সেকেন্ড টাইম হও ফার্স্ট টাইম হও, স্ক্রিনশট রাখো। এইটাতে 1150 টাকা পাঠায় তুমি জাস্ট, আর কিচ্ছু করতে হবে না, এই নাম্বারে বিকাশে বা নগদে 1150 টাকা সেন্ড মানি করো। আজকে রাত হয়ে গেছে, কালকে করো, করে আমার এই নাম্বারে
তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই নাম্বারেই তুমি লাস্ট ডিজিটটা জানাই দাও, আমি তোমাকে অ্যাড করে দিই, তুমি কোন কোর্সে অ্যাড হতে চাও গ্রুপে অ্যাড করে দিয়ে বাকি সব কিছু বুঝাই দিই। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার দায়িত্ব আমি নিলাম। যারা এসি 24-25 ব্যাচ, তোমাদের দায়িত্ব আমি নিলাম, কারণ তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ক্লিয়ার? সেখানে তোমাদেরকে আমি গড়ে তুলবো একটু একটু করে ইনশাল্লাহ। 23 ব্যাচে অনেকে চান্স পেয়েছে, ঢাবিতে, রাবিতে, চবিতে, গুচ্ছতে 20টার উপর প্রশ্ন কমন পড়েছে। সেটা ভিডিওটা আমি কাট করে বানাইতেছি আমার কোন ক্লাসগুলো থেকে কমন পড়ছে এবার গুচ্ছ এক্সামে কয়জন চান্স পাইছে। আমি যদি স্ক্রিনশটটা তোমাদের দেখাই, আমি তো আপলোড দিব রে ভাই, এখন দেই নাই। আলহামদুলিল্লাহ, জাস্ট দেখো, এই যে এখন একজন জানাইলো, এই দেখো কি দেখাবো বলো, কি দেখাবো? আমার এখান থেকে কজন চান্স পাইছে গুচ্ছতে সেটা দেখাই। এই দেখো স্ক্রিনশটগুলো দেখো, এই দেখো। আমি এগুলো বলে লাভ আছে, এগুলো তোমাদের পরে দেখাবো ভাবছি, তাও দেখাই দিই। এই যে কই আয়, আচ্ছা এই যে একটা ও হয়েছে, ও চান্স পাইছে আলহামদুলিল্লাহ 6000তম হয়েছে। আরে কই গেলি, দেখো দেখো একটু দেখো, এই একটা চান্স পাইছে, দেখো এই আরেকটা, এই যে 51 পাইছে 1800তম আমার ব্যাচের, এই একটা। এই যে জিএসটি বি ইউনিট 1709তম হয়েছে আমার ব্যাচ থেকে। তুমি খালি যে বলো, এই যে কই গেলি রে ভাই, খালি চলে যায়। এই যে 6453তম, খেয়াল করো একটু দেখাই তোমাদের। এ হচ্ছে 6700তম, এ হচ্ছে 4100তম। কি দেখাবো আর? এই যে এ হচ্ছে 4363তম, এ হচ্ছে এটা একটু নিচে, ও নিচে আছে। এ হচ্ছে তোমার 2400তম, এ হচ্ছে 2432 একই জন। এ হচ্ছে 2300তম, এ হচ্ছে 4062তম, 1968তম। এই মোবাইলে এটা আছে, আর আমি যে মোবাইলে লাইভ ক্লাস নিতেছি আরও আছে। তুমি ভয় পাইও না, সেকেন্ড টাইমাররা, ফার্স্ট টাইমাররা যারাই আসো, চান্স, কমন, কনফিডেন্স, ক্লাসের মান, স্লাইড, একটু ভয় পাইস না তোরা। তো চোখ বন্ধ করে এই কোর্সে টাকা পাঠায় আজকে অ্যাড হয়ে যাবা কালকের মধ্যে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা অ্যাড হয়ে যাবা, প্রাইভেট গ্রুপে কিন্তু ক্লাসগুলো হয়, পেজে কিন্তু আমি জাস্ট বিজ্ঞাপনের জন্য আসি। হয়তো তোমাদের একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু ভাই কী করবো, তোমাদের তো জানাতে হবে না। তাহলে আজকে এতটুকুই, আর নিব না। তুমি যদি এই ক্লাসের স্লাইড পেতে চাও, এই ক্লাসের স্লাইডটা পেতে চাও, এই ভিডিওটা আইডিতে শেয়ার করো। আর এই অবধি এসেও যদি ক্লাসটা একটু ভালো লেগে থাকে 1%, পোস্টে একটা রিয়েক্ট দিয়ে দাও, এই ক্লাসে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, ইউটিউবে থাকলে একটা লাইক দিয়ে দাও, ক্লিয়ার? দিয়ে একটু ডান লিখে জানাও। দেখা হবে পরবর্তী ক্লাসে আর নতুন নতুন টেকনিক নিয়ে, নতুন নতুন কনফিউজিং বিষয়কে আরও সহজতম করে তুলতে। এবং পুরা এসিসি 24, 25, 26 ব্যাচ যেই ব্যাচই হও, শুধু জিকের নামটা উঠলে, বিপদে পড়লেই আমার নামটা মাথায় রেখো। আর একটা কথা সবসময় মাথায় রেখো, সেই কথাটা হচ্ছে এইটা, এই কথাটা মাথায় রেখো সবসময়, আমার নামটা মাথায় রাখার পাশাপাশি এই কথাটা, এইটা শুধু আমার এই ডায়লগটা একটু মাথায় রেখো, দেখবা জীবনে আগা যেতে পারবা। যত মুশকিল তত আসান, বলে গেছেন তোমাদের ভাইয়া নাবিল হাসান। জীবন যত সমস্যা আসবে দেখবে তত তার সমাধান আসবে। সো যত মুশকিল তত আসান, বলে যাচ্ছেন তোমাদের ভাইয়া নাবিল হাসান। দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকার চেষ্টা করো, আর নিজের ভালো নিজেরই থাকতে হবে। পৃথিবীর প্রত্যেকটা সোল, প্রত্যেকটা আত্মাই চায় তার ভালো রাখতে। তাকে ভালো রাখতে গিয়ে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মধ্যে পড়তে গিয়ে সে অন্যের ক্ষতি করে ফেলে, অন্যের চেয়ে এগিয়ে যেতে চায়। আমরা সমাজের সাথে প্রতিযোগিতা করি, পরিবারের সাথে প্রতিযোগিতা করি, দেশের সাথে প্রতিযোগিতা করি, এবং দিন শেষে নিজের সাথে নিজের প্রতিযোগিতা করে নিজেকে ভালো রাখতে চাই। এই প্রত্যয় ব্যক্ত করে ক্লাসটি এখানে শেষ করছি, যেখানে তোমাদের সবাইকে স্বাগত জানাই পরবর্তী ক্লাসের। যারা ব্যাচে যুক্ত হবা যোগাযোগ করো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। জিকে নিয়ে যখনই টেনশন পড়বা এইটা জব্বা। আর আমার নামটা একটু মনে রাখো, নাবিল ভাইয়া জিকে ক্লাস করায়। ভর্তি হলে হয়তো কমনও পড়বে, চান্সও পাবো, ভালো ক্লাসও করাবে ইনশাল্লাহ। এই বিশ্বাসটা রেখো, আমার নামটা একটু মনে রেখো। টাটা।